আসসালামু আলাইকুম। বই পেকা চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চেষ্টা করছি আমাদের পড়া বইগুলো এই চ্যানেলে শেয়ার করার। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে পড়ছি 'তিন গোয়েন্দা' সিরিজের 'অভিশপ্ত লকেট'। গ্রিন হিলস, বড়দিনের ছুটি। বিছানায় শুয়ে আছে মুসা। অস্থির ভঙ্গিতে পাশে রাখা বালিশের উপর ফেলছে ডান হাতটা। আবার তুলছে, আবার ফেলছে। এভাবে পড়ে থাকতে ভালো লাগছে না ওর। ছটফট করছে। পাশের বিছানায় শুয়ে আছে ওর খালাতো বোন ফারিহা। তারও একই অবস্থা। সেও ছটফট করছে, গড়াগড়ি করছে বিছানায়। ফারিহার বাবা-মা জরুরি কাজে ইউরোপে গেছেন। এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না। ঘুরে বেড়াতে হয় অনেক জায়গায়। তাতে মেয়ের পড়ালেখায় ক্ষতি হয়। ওর থাকার জন্য একটা স্থায়ী বাসস্থান দরকার। তাই মুসাদ্দের বাড়িতে রেখে গেছেন। গ্রিন হিলসে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। মুসা আর ফারিহা দুজনেরই সর্দি লেগেছে খুব। তাই ঘর থেকে বেরোনো একেবারে মানা। কঠোর আইন জারি করে দিয়েছেন মুসার আম্মা মিসেস আমান। যতক্ষণ না অসুখ পুরোপুরি ভালো হয়, বাগানে বেরোনোও নিষেধ। রবিন আর কিশোর আজ এখনো আসছে না কেন? ঘড়ির দিকে তাকালো ফারিহা। এই নিয়ে অন্তত 50 বার হয়ে গেল তাকাও। আসবে কি? খসখসে গলায় বলল মুসা। যে হারে তুষার পড়ছে, ঘর থেকে বেরোনোই তো মুশকিল। আর কি কপাল দেখো, এ সময় বিছানায় পড়ে আছি আমরা। বাইরে বেরোলে এই তুষারের মধ্যে কি মজরাই না করতে পারতাম। মুসা আর ফারিহা অসুস্থ হয়ে পড়ায় অন্য দুই গোয়েন্দা বিপদে পড়ে গেছে। দুজনকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যেতে মন চায় না। তাই সকাল হলেই চলে আসে মুসাদের বাড়িতে। সারাদিন আড্ডা মারে, গল্পগুজব করে। দিনটা কাটিয়ে রাতে ফিরে যায় যার যার বাড়ি। বাইরে কুকুরের ডাক শোনা গেল। লাফ দিয়ে বিছানায় উঠে বসলো ফারিহা। ওই যে এসে এসে। ঘরে ঢুকলো টিটু, কিশোর আর রবিন। ফারিহার দিকে তাকালো রবিন। কেমন আছো? ভালো না, জবাব দিল ফারিহা। হাত বাড়ালো কিশোরের কুকুরটার দিকে। আয় টিটু, তুই পাশে থাকলে অনেকটা ভালো লাগে। খেক খেক করে বার দুয়েক ঘাট ছাড়লো টিটু। মোচড় দিয়ে কিশোরের কোল থেকে নেমে গিয়ে উঠে গেল ফারিহার বিছানায়। কম্বলের নিচে ওকে টেনে নিল ফারিহা। জোরে জোরে কয়েকবার হ্যাচ্চ হ্যাচ্চ করলো মুসা। রোগে তো মারবে না, মারবে আসলে বিছানায়। মাকে কিছুতেই বোঝানো যায় না। এভাবে শুয়ে থাকলে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মরতে লাগবে বড়জোর 3 দিন, আর মরে ভূত হতে দিন 7। ভূত বলে কিছু নেই, শান্ত কণ্ঠে বলল কিশোর। একটা চেয়ার টেনে নিয়ে বসলো। সুতরাং ওই দুর্ভাবনা বাদ। আছে, মুসা বলল। নেই। আমি বললাম আছে। নেই। আছে। ঝটকা দিয়ে বিছানায় উঠে বসলো মুসা। আমি নিজে ভূতের খপ্পরে পড়েছিলাম। তুমি তো কতবারই বললে। তারপর ভূত খুঁজতে গিয়ে দেখা যায় অন্য কিছু। ভূত জিনিসটা চোখের ভুল। সবসময় বোধহয় তা নয়। মুসার বিছানার পাশে বসলো রবিন। কারণ ভূতের খপ্পরে আমিও পড়েছি। দেখো, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। ভূত বলে কিছু নাই। তবে হ্যাঁ, এমন কিছু ঘটনা ঘটে পৃথিবীতে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সেগুলো অমীমাংসিত রহস্য হিসেবে থেকে যায়। তর্ক করাটা তোমার স্বভাব। রেগে গেল মুসা। আমি বলছি আমি নিজে পড়েছি ভূতের খপ্পরে। বিশেষ না হলে ফারিয়াকে জিজ্ঞাসা করে দেখো। টিটুকে আদর করতে করতে ফারিয়া বলল, মুসা ঠিকই বলেছেন। আমিও তার সঙ্গে ছিলাম, সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম আমরা। ভুল কুচকে ওর দিকে তাকালো কিশোর। আসলেই ভূত না অন্য কিছু? আসলেই ভূত। কি করে বুঝলে? বুঝাবুঝির আবার কি আছে? নিজের চোখে দেখেছি। আমাকে তো মেরেই ফেলেছিল আরেকটু হলে। হাত বের করে দেখালো ফারিহা। দেখো। ভাবতে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কৌতূহল হলো কিশোরের। কোথায় দেখেছো ভূতটাকে? জায়গা চিনে লাভ, মুসা বলল। সূত্র খুঁজে রহস্য সমাধানের চেষ্টা করতে চাও? ভূত না প্রমাণ করবে? লাভ হবে না। ওটা আসলে ভূত ছিল। কোচ রঞ্জনের মতো লোকও বিশ্বাস করেন না পারেনি। অবিশ্বাসীর ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। যত যাই বলো, আমাকে বিশ্বাস করাতে পারবে না। রবিন বলল,
কিশোর ভূতে বিশ্বাস আমিও করি না। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটেছিল যেটার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাই নাই আমি। কোথায় ঘটেছিল? ইন্ডিয়ানদের গোরস্থানে, ভয়ংকর এক কবরখানার মধ্যে। একটা বিশাল গুহায় ছিল সেনেকা ইন্ডিয়ানদের কবর। আজও আছে। দাঁড়াও, দাঁড়াও। হাত তুলল কিশোর। এভাবে নয়। গোড়া থেকে শুরু করো। মুসারটা আগে শুনি, বলল রাবিন। ভূতের কথা সেই প্রথম তুলল যখন। কি বলো? মাথা কাত করল কিশোর। আমার আপত্তি নেই। আগে আর পরে শুনলেই হলো। মুসার দিকে ফিরে বলল, বলে হলো তোমার পিশাচ কাহিনী। শুনে আজ অন্তত একটা ভুল ভাঙুক আমার, যে ভূত সত্যি আছে পৃথিবীতে। ঘটনাটা ঘটেছিল মিড লেকে, মুসা বলল। নতুন গেছি আমরা ওখানে। বাবা মা দুজনেই চাকরি নিয়েছে। থাকার জন্য বাড়ি পাওয়া মুশকিল। অনেক কষ্টে যে বাড়িটা জোগাড় করলো বাবা, ওটা অতিরিক্ত পুরানো। প্রচুর মেরামত করা দরকার। লোক দিয়ে করানো যায়, কিন্তু খরচ বেশি বলে বাবা মা ঠিক করলো মেরামতটা নিজেরাই সেরে নেবে। চাকরি করে সময় পাওয়া যায় না। তাই রাতে আর সাপ্তাহিক ছুটির দিনে কাজটা সারতে হবে। আমি কিছু কিছু সাহায্য করতে চাইলাম। এই যেমন দেয়ালগুলো রং করা, মাটি দিয়ে মেঝের গর্ত ভরাট করা, এসব। কিন্তু নষ্ট করে ফেলতে পারি এই ভয়ে আমাকে করতে দিল না মা। বললো যা করার ওদের সামনে করতে হবে। ঘরে ওভাবে একটা বেডরুমে দুটো খাট পাশাপাশি পাতা হলো, আমার আর ফারিহার থাকার জন্য। মা বলল, যতদিন আরেকটা বেডরুম মেরামত না হয় ততদিন আলাদা ঘর পাবো না আমরা। বাড়িটা আমার খারাপ লাগে নাই। শান্ত জায়গা, বড় শহরের হইচই নেই। পেছনে কিছুটা দূরে ছোটখাটো একটা পাইন বন, তাতে প্রচুর পাখি। কেউ শীষ দেয়, কেউ সুরেলা গলায় গান গায়। ঝোপের ভেতর চলে ফিরে বেড়ায় নানা জাতের বুনো জানোয়ার। প্রথম যেদিন বাড়িতে উঠলাম, বাবার ধারণা হলো এই বনে র্যাকেল আছে, দু একটা হরিণের শাখা তো মিলতে পারে। একটা সুইমিং পুলও ছিল বাড়ির সামনে, কিন্তু শুরুতে ওতেও নামতে পারিনি। আগের বাসিন্দারা এমন অবস্থা করে রেখে গেছে যে নামার উপায় ছিল না। পরিষ্কার করে সারিয়ে সরিয়ে নিতে অনেক সময় দরকার। কয়েক মাসের আগে সেটা সম্ভব নয়। সাঁতার তখন আমার কাছে নেশার মতো হয়ে গেছে। এর আগে যে শহরে ছিলাম সেখানে একটা দারুণ নাম করেছিল টিম। মিড লেকেও টিম আছে, তাদের যোগদানেরও ইচ্ছা, কিন্তু পুল ছাড়া প্র্যাকটিস করবো কোথায়? ভেবে মন খারাপ হয়ে গেছিল। সমস্যাটা সমাধান করে দিল ফারিহা। আমরা মিড লেকে যাওয়ার 5 দিনের দিন বনের ভিতর একটা পুরোনো প্ররূপকর আবিষ্কার করলো। বাবা মা অফিসে চলে এলে খুশি মনে বনের ভেতর বেড়াতে গিয়েছিলাম দুজনে। বুনো জাম ছিঁড়ে খেতে খেতে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল ফারিহা। হঠাৎ চিৎকার করে ডাকতে লাগলো। আমি ভাবলাম কোনো জন্তু জানোয়ার দেখেছে। দৌড়ে গিয়ে পুকুরটা দেখে তো হতবাক। এমন জায়গায় এমন একটা পুকুর পাওয়া যাবে কল্পনাই করিনি। খুব খুশি হলাম। বাড়ি গিয়ে সাঁতারের পোশাক পরে এসে তক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম পানিতে। ফারিহাও নামলো আমার সঙ্গে। ঘটনাটা ঘটে গেল কয়েক মিনিটের মধ্যেই। পানিতে দাপাচ্ছি আমরা। একসময় আমার সামনে থেকে ডুব দিল ফারিহা। মাটি কতটা নিচে দেখার জন্য সোজা নিচে নেমে গেল সে। আমিও ডুব দিলাম ওর খানিক পরে। ভাগ্যিস দিয়েছিলাম, নাহলে সেদিনই মারা পড়তো। তলার নামায় দেখি পুকুরের নিচে জন্মে থাকা জলজ লতায় জড়িয়ে গেছে। ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো সে। পারছে না। জীবন্ত প্রাণীর মতো লতাগুলো জড়িয়ে রয়েছে ওকে। যত টানছে হাতে পায়ে কোমরে আরো শক্ত হয়ে আটকে যাচ্ছে। গগলসের ওপাশে বড় বড় হয়ে গেছে ওর চোখ। তাতে আতঙ্ক। ঠোঁটের ফাঁক থেকে বাতাস বেরিয়ে বুদবুদ হয়ে উপরে উঠে যাচ্ছে। দ্রুত ফুরিয়ে যাচ্ছে ফুসফুসের বাতাস। বুঝতে পারলাম, জলদি ওকে ওপরে নিয়ে যেতে না পারলে দম আটকে মারা যাবে ও। লতা ছেড়ার চেষ্টা করলাম, পারলাম না। এত শক্ত আর পিচ্ছিল, পিছলে গেল হাত। আরো নিচে লতার সাদা সাদা গোড়াগুলো দেখা যাচ্ছে। নেমে গিয়ে দু হাতে মুঠো করে ধরে কাদায় পা ঠেকে পায়ের জোরে টান দিলাম। শেকড় ছিঁড়ে উপড়ে গেল গোড়া। কাদা কাদা উঠে ঘোলা হয়ে গেল পানি। কোনো দিকে তাকালাম না আর। ফারিহাকে জাপটে ধরে প্রাণ মনে উপরে উঠতে শুরু করলাম। মাথা তুলতেই কাশতে লাগলো। শক্ত করে ধরে রাখলাম যাতে ডুবে না যায়। কান্নার মতো স্বর বেরোলো ওর গলা দিয়ে। তীরের দিকে ঠেলে নিয়ে সাঁতারতে লাগলাম।
তুলে আনলাম পানি থেকে। তীরে বসে কাঁদতে লাগলো। কেমন বিমূঢ় হয়ে গেছে। যেন বুঝতে পারছে না কোথায় আছে। ওর হাতে পায়ে জড়ানো ছেঁড়া লতাগুলোর দিকে তাকিয়ে ভাবলাম, যেভাবে পেঁচিয়েছে না কেটে খোলা যাবে না। ওঠার জন্য ওর হাত ধরে টানলাম। আশ্চর্য! নাড়া লাগতে আপনা আপনি খুলে পড়তে লাগলো লতাগুলো। বাহুতে লাল লাল দাগ পড়ে গেছে। কতটা শক্ত হয়ে গেছিল বোঝা যায়। এত তাড়াতাড়ি ঢিল হয়ে গেল কিভাবে? লতার গায়ে সবুজ পিচ্ছিল পদার্থ লেগে আছে ওর পায়ে। রোদের মধ্যে কেসে উঠল, যেন প্রচন্ড শীত। একটা তোয়ালে ফেলে দিলাম ওর কাঁধে। ভালো করে গায়ে ছড়িয়ে নিতে বললাম। আস্তে করে ওর পিঠে হাত বুলিয়ে দিলাম। ভয় পাচ্ছি, আবার না কেঁদে ওঠে। ঠান্ডাটা অদ্ভুত। হরিয়া সাধারণত ওরকম করে না। চিৎকার দিনের স্বভাব না ওর। আমার হাত কাঁপছে, দেখতে দিলাম না ওকে। জিজ্ঞেস করলাম, বাড়ি যাবে? আমার দিকে তাকালো, চোখে বিচিত্র দৃষ্টি। তাকিয়ে থাকতে পারলাম না আমি। চোখ সরিয়ে নিলাম। খসখসে গলায় জানতে চাইল, কালকে আবার আসবো সাঁতার কাটতে? আসবো, তবে লতার কাছে আর যাওয়া যাবে না। আরো যাই? মাথা খারাপ? গেলে মরবে। যাব না। ঠিক আছে। তোয়ালেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। হাঁটতে শুরু করলাম পুকুরের পাড়ের রাস্তা ধরে। কাঁচা রাস্তাটা চলে গেছে বনের ভেতর দিয়ে। আমার বাড়ির পাশ দিয়ে কেটে চলে গেছে সোজা। সেটা থেকে আরেকটা সরু রাস্তা বেরিয়ে গিয়ে ঢুকেছে আমাদের পেছনে আঙিনায়। আমার পেছন পেছন আসতে লাগলো ফারিহা। হঠাৎ অস্ফুট একটা শব্দ করে উঠলো। তাকিয়ে দেখি গাছের শেকড়ের মধ্যে কি যেন খুঁজছে ও। হাতের তালুতে নিয়ে গিয়ে দেখতে লাগলো জিনিসটা। কাদা লেগে আছে। কি ওটা? জিজ্ঞেস করলাম। তোয়ালের কোনা দিয়ে মুছতে মুছতে ফারিহা জবাব দিল, গুপ্তধন। দেখি। বাড়িয়ে দিল ফারিহা। একটা নেকলেস। কাদা আর পিচ্ছিল সবুজ পদার্থ মাখামাখি হয়ে থাকায় বোঝা মুশকিল কি ধাতু দিয়ে তৈরি। মনে হলো রূপার জিনিস। পানিতে ডুবে ডুবে থাকা চেইনটা কালচে সবুজ হয়ে গেছে। গোল একটা লকেট ঝুলছে মাঝখান থেকে। গায়ে কিছু খোদাই করা আছে, কিন্তু নকশা না। কাদার জন্য বোঝা গেল না। জানতে চাইলাম, পেলে কোথায়? পুকুরে, পানির নিচে, শ্যাওলার মধ্যে। ও, এটা তুলতে গিয়ে লতায় আটকেছিলে, গাধা কোথাকার। এরকম ঝুঁকি কেউ নেয়? আর একটু হলে তো মরতে আছে। আরে কতবারই তো কত পুকুরে সাঁতার কেটেছি। লতা যে ওরকম করে জড়িয়ে ধরে জানতাম নাকি? জড়িয়ে ধরে মানে? তাই তো। লকেটটা দেখে নিচু হয়ে হাতে নিলাম। চারপাশ থেকে জ্যান্ত প্রাণীর মতো লতাগুলো এগিয়ে এসে প্রথমে হাত ধরে এলো আমার। তারপর পা আর কোমর। কত টানাটানি করলাম, একটু ঢিল করতে পারলাম না। উফ, কি যে ভয় পেয়েছি না। সে তো দেখেছি। পানির নিচে ওর আটকা পড়া দৃশ্যটা মনে করতে গিয়ে গায়ে কাটা দিল আমার। বকা দিলাম, খবরদার পানির নিচে ওরকম বোকামি করতে যাবে না আর। সত্যি বলছি, বোকামি করিনি। লতাগুলো এসে পেঁচিয়ে না ধরলে। ধমক দিয়ে বললাম, লতা কখনো নিজে থেকে এগিয়ে আসে না। জটলার মধ্যে নামলে তো শরীর পেঁচাবেই। শোনো, একথা মাকে বলো না। তারা যাতে দিবে নয় পুকুরে। সাথে কাটার সময় এখানে ইতি। সারাটা গরমকালে পানিতে নাম চলবে না। জানি, বলবো না। আবার গেলাম বাড়ির দিকে। পথে দুধারে বাইন গাছ আর ঝোপঝাড়। ডাল পাতার ফাঁক দিয়ে আমাদের বাড়ির জন্য সামনে চোখে পড়লো। চলতে চলতে হাত বাড়িয়ে ছিঁড়ে নিতে লাগলাম বনজাম। পেছনে আঙিনা দিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই গ্যারেজের কাছে চলে এলাম। সামনের ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স আমার সমানই হবে। রোগা শরীর, লম্বা কোকড়া বাদামি চুল পনিটেল করে বাঁধা। লাল একটা সাইকেলে বসে আছে। অন্য মেয়েদের সঙ্গে দুদিন ওকে আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে দেখেছি। হাই, আমাদের দেখে হাত তুললো। হাই, জবাব দিলাম। ফারিয়া কিছু বললো না। পকেট থেকে ঘরের চাবির দরজা বের করে ওর হাতে দিয়ে বললাম, ভেজা জামা কাপড় পাল্টে আসতে। এই এলাকায় নতুন এলে বুঝি? আলাপ জমানোর জন্য বললো মেয়েটা। হাত তুলে কিছু দূর রাস্তার অন্য পাশে একটা সবুজ বাড়ি দেখে বললো, ওটা আমাদের বাড়ি। আমার নাম ডরথি বেকানন। আমি মুসা, মুসা আমান। ঘরে গেল যে ও আমার খালাতো বোন ফারিহা। তোমাদের দুজনের নামই আমি জানি, হেসে বলল মেয়েটি।
তোমার আম্মাকে নাম ধরে ডাকতে শুনেছি সেদিন। তুমি খুব ভালো সাঁতারো, তাই না? খারাপ না। তুমি? ৪ বছর ধরে সুইমিং টিমে আছি। অনেক রিবন আর মেডেল পেয়েছি। আমিও অনেক পেয়েছি। বললাম না ঘরে থেকে। শুধু জানালাম, আগের স্কুলে থাকতে আমিও টিমে ছিলাম। আমাদের টিমে আসবে? আজ রাতে প্র্যাকটিস আছে আমাদের। আমার বিশ্বাস কোচ রনসন নিয়ে নেবেন তোমাকে। গরমকালে প্র্যাকটিস করো নাকি তোমরা? সারা বছরই করি। আসবে? তোমার আম্মার গাড়িতে যেতে পারবে। ইচ্ছা করলে তোমার বোনকে সঙ্গে নিয়ে যেতে পারো। এক মুহূর্ত চিন্তা করে জবাব দিলাম, ঠিক আছে। তাহলে ও কথাই রইলো। 5:30টায় চলে এসো আমাদের বাড়িতে। চলি, দেখা হবে। সাইকেলে প্যাডেলে চাপ দিল ডরথি। গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমি ঢুকলাম ঘরে। ফারিহাকে জানালাম খবরটা। খুশিতে লাফিয়ে উঠলো সে। মিড লেকের সুইমিং টিমে যোগ দিতে পারবো জেনে আমার খুশি লাগলো। টিমটা ভালো হলে তো কথাই নেই। আগারো শহরের মতো এই শহরটা তাহলে পেয়ে উঠবে আমার কাছে। জোরে মুসা, জোরে! গলা ফাটিয়ে চিৎকার করছে তীরে দাঁড়ানো ছেলেমেয়েরা। কানের কাছে পানির শব্দ। আর জোরে পানি কেটে ছোড়ার চেষ্টা করলাম। এর চেয়ে জোরে সাঁতরানোর সাধ্য আমার নাই। পুলের শেষ প্রান্তটা দ্রুত এগিয়ে আসতে চোখের সামনে। এক বিন্দু গতি কমালাম না। হাত লম্বা করে থাবা দিয়ে পানিতে লাথি মেরে প্রাণপণে এগিয়ে চললাম। হাতে ঠেকলো কঠিন টাইলস। দুহাত বাড়িয়ে পুলের কিনার আঁকড়ে শরীরটা টেনে তুললাম ওপরে। কিনারে বসে আঙ্গুল দিয়ে ঠেলে চোখের সামনে থেকে কপালে তুলে দিলাম গগলস। স্টপওয়াচের দিকে তাকিয়ে বিমল হাসি ফুটলো কোচ রনসনের মুখে। আমার দিকে যখন ফিরলেন, হাসিটা মুছে গেছে মুখ থেকে। তোমার বয়স কত মুসা? 12। সত্যি তো? মিথ্যে বলতে যাবো কেন? দরজার দিকে তাকালাম। চোখ টিপে আমাকে চুপ করে থাকতে বলল সে। পরে আমাকে বলেছে, কোচের দোষ নাই। আমার শরীর স্বাস্থ্য দেখলে 12-র বেশি মনে হয়। যাই হোক, আমাকে আর ফারিহাকে এখানে আনার পর কোচের সঙ্গে পরিচয় করে দিয়ে রোহিত বলেছে আমরা টিমে ঢুকতে চাই। বিশাল দেহি লোক, কোচ রগনার রনসন। হালকা নীল চোখের দৃষ্টি এতই তীক্ষ্ণ, সরাসরি তাকালে মনে হয় ভেতরটা পর্যন্ত দেখে নিচ্ছেন। হেসে আমার সঙ্গে হাত মিলালেন। ফারিহার দিকেও হাসি মুখে তাকালেন। প্রথমে তার টেস্ট নিলেন। অত ভালো সাঁতরাতে পারে না ফারিহা। তবে 50 মিটার সাঁতারে উতরে গেল। সময় যা নিল টিমে ঢোকার জন্য যথেষ্ট। এরপর আমার দিকে নজর দিলেন আরেকটা ফ্রি স্টাইলে। দুটোতেই খুব ভালোভাবে উতরে গেল। এরপর 100 মিটার ফ্রি স্টাইল। এতটাই ভালো করলাম, সন্দেহ জাগিয়ে দিলাম কোচের। সেজন্য আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জানতে চাইলাম, আমার বয়স সত্যিই 12 নাকি আমি মিথ্যা বলছি। তার চোখ থেকে চোখ না সরিয়ে আস্তে করে বললাম, আমার বয়স 12। স্যার, মিথ্যা বলছি না। আস্তে মাথা ঝাঁকালেন কোচ। একদল ছেলে মেয়ে এসে ঘিরে দাঁড়িয়েছে আমাদের। ওদের দিকে তাকিয়ে বললেন, এই সামারে আরো বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। মুসার রেজাল্টে আমি সন্তুষ্ট, তোমাদের ওরকম করতে হবে। 100 মিটারে আমাদের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছ। আবার আমার দিকে তাকালেন তিনি। ওয়েলকাম টু দ্য মিডলিফট টিম মুসা। আমি চাই তুমি আরো ভালো করো। চেষ্টা করবো স্যার, আপনি দোয়া করবেন। তিনি বললেন, প্র্যাকটিস হবে প্রতি সপ্তাহে সোম, বুধ আর শুক্রবার সন্ধ্যা 6টায়। সেদিন ভালোই ছিল আমাদের প্র্যাকটিস। মিডলেক ছোট শহর, সুতরাং একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে হাই স্কুলের ছাত্র সবাইকে নিয়ে মাত্র একটা সুইমিং টিম তৈরি করে গেছে। ফারিহার চেয়ে ছোট ছাত্রও তেমন ছিল না। ওর বয়সে ছিল 6 জন। ওদের সঙ্গে খাতির করতেও সময় লাগলো না। আমার বয়সী ছেলেমেলে ছিল অনেক। বেশিরভাগ ওরা ভালোই, আমার সঙ্গে আন্তরিক, কেবল 2 জন বাদে। ওরা 2জন টিমে আমার অস্তিত্ব যেন মেনে নিতে পারছিল না। নতুন কাউকে জায়গা দিতে অরাজি। অবশ্য সবখানেই এরকম 2-4 জন থাকে। ওদের ভাবসাবকে গুরুত্ব দিলাম না আমি। আমার দরকার সবার সঙ্গে প্র্যাকটিস করা, তাই করতে লাগলাম। সাঁতারের প্র্যাকটিস খুব কঠিন কাজ, কিন্তু ব্যাপারটাকে খেলা ছেড়ে নিলাম। অতটা কঠিন আর লাগলো না। শাওয়ারে গোসল করে রুম বদলানোর জন্য প্র্যাকটিসের পর লকার রুমে গেলাম আমরা। ছেলেদের রুমটা পুরানো, সুযোগ সুবিধা তেমন নাই। নিজের তোয়ালেটাও সঙ্গে নিতে হয়, তবে তাতে গোসলের জন্য গরম পানির ব্যবস্থা আছে। শাওয়ার থেকে বেরিয়ে দেখি 2টো ছেলে আমাদের অপেক্ষা করছে।
একজন রয়েছে বেশ খানিকটা দূরে। সুতরাং ওর দিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। অন্য ছেলেটা একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়ালো। আমার চেয়ে লম্বা, খাটো করে কাটা চুল, মুখ ভর্তি লাল তিল, চোখ দুটো ওর হালকা ধূসর, এতটাই হালকা যে প্রায় রঙহীন মনে হয়। পাশ কেটে সরে যাওয়ার চেষ্টা করলাম। আমার পথ রোধ করলো সে। এই টিমে কেউ চায় না তোমাকে, ব্ল্যাকি, বলল। রাগ লাগলো। আমার গায়ের রং কালো হতে পারে, তাই বলে ব্ল্যাকি বলে টিটকারি দেওয়ার কোনো অধিকার নাই আর। শীতল কণ্ঠে জবাব দিলাম, কোচ রনসন চান। নিজেকে খুব জাহাবাজ ভাবো, তাই না? মুচকি হেসে বললাম, নিজেকে কি ভাবি না ভাবি সেটা তোমাকে বলতে যাবো কেন? ঘুষি মারার জন্য হাত তুললো। কোচকে আসতে দেখে থেমে গেল, পিছিয়ে গেল এক পা। চাপা গলায় শাসালো, তোমার কানের পর্দা আমি ফাটিয়ে দেবো, ব্ল্যাকি। ওর মুখের সঙ্গে ব্যঙ্গ করে হাসলাম। বলতে ইচ্ছা করলো, ওসব টেলিভিশনের ডায়লগ আমার সামনে ঝাড়তে এসো না। খোঁজ চলে আসাতে পারলাম না। কাপড় পরে ফারিয়াকে খুঁজতে বেরোলাম। পুলের খানিক দূরে ওকে পেলাম। ওর কয়েকজন বন্ধুকে লকেট দেখাচ্ছে। ওদের বোঝানোর চেষ্টা করছে ওটা জলদস্যুদের জিনিস, গুপ্তধন। পেয়ে যাওয়াতে বেশ গর্বিত। সঙ্গীরাও মুগ্ধ চোখে বড় বড় করে দেখছেন। হাড়টা গলায় পরে সবাইকে দেখালো, কেমন কেউ কেটা কেউ কটা লাগছে ওকে। মনে মনে হাসলাম। আমি জানি ওটা জলদস্যুদের জিনিস নয়, কিন্তু কাউকে কিছু বললাম না। বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে ডরথির আম্মা। বৃষ্টি পড়তে শুরু করলো। প্রথমে দু একটা ফোঁটা, কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ঝমঝম করে। বাড়িতে উঠে বসলাম আমরা। স্টার্ট নিয়ে টান দিলেন তিনি। হঠাৎ সামনে চলে এলো একটা সাইকেল। ঘ্যাচ করে ব্রেক কষলেন তিনি। সিট বেল্ট পরে আছি আমরা। তারপরে সাংঘাতিক ঝাঁকুনি লাগলো। বেল্ট না থাকলে সামনে ছিটকে পড়তাম। সাইকেলে বসে ছেলেটার চুল লাল, সেই বদমাইশটা। লকার রুমে যে আমাকে ব্ল্যাকি বলে ডাকছিল। ওইভাবে গাড়ির সামনে এসে পড়লো কেন, বুঝলাম না। দৌড়ে থেকে জিজ্ঞেস করলাম, ছেলেটাকে? আয়ান ওয়েফার। ওর সাথে রেকর্ড ভেঙে দিয়েছো তুমি, মুসা। অতএব সাবধান। এর আগে আর কেউ পারেনি। ওর কাছাকাছি চলে এসেছিল একটা ছেলে, তাতেই রেগে পিটিয়ে তাড়িয়েছে ছেলেটাকে। আর তুমি তো ব্রেক করেছো, তোমাকে ছাড়বে না ও। গাড়ির সামনে পড়ে এই হুমকি দিয়ে গেল। কোচ সেই ছেলেটাকে যেতে দিলেন কেন? তিনি জানেন না, কেউ তাকে জানাতে সাহস পায়নি। আয়ানকে সবাই ভয় পায়। মার খেয়েও ছেলেটি কোচের কাছে নালিশ করেনি। না, আমার সামনে ঘটনাটা ঘটলে কোচকে বলে দিতাম, তো যা হয় হতো। আমি ওকে ভয় পাই না। প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেন না কোচ রনসন। পুলিশের লোক তো, ডিটেকটিভ সার্জেন্ট। তার মানে আইনের বিরুদ্ধে যতক্ষণ না কোনো প্রমাণ জোগাড় করা যাচ্ছে ও নির্দোষ। অনেকটা সেরকমই। ওর থেকে দূরে থেকো তুমি। আমি ওকে কেয়ার করি না, বললাম বটে, কিন্তু আমি জানি আমাকে না খোঁচালে আমি লাগতে যাবো না। হয়তো ঝগড়া করার মানসিকতা আমার নাই। তাছাড়া একজন ভালো সাঁতারের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে টিমের ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমার। বাইরে গেটে আমাদের নামিয়ে দিলেন ডরথির আম্মা। আমাদের টিমে সিলেক্ট হওয়ার খবর শুনে খুশি হলেন আম্মা। আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল আমাদের। জনদস্যুর গুপ্তধন পাওয়ার এত বড় সংবাদটা কিছুতেই খালাকে না বলে পারল না ফারিহা। তবে পুকুর ডুবে যে মরতে বসেছিল সে কথাটা চেপে গেল। রাতে যখন ঘুমাতে গেলাম তখনও বৃষ্টি পড়ছে না। সবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো ফারিহা। আমি জেগে রইলাম। আকাশ পাতাল ভাবতে লাগলাম। মনে এসে ভিড় করতে লাগলো সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো। একদিনে অনেক ঘটনা। জট পাকিয়ে ফেলছে মাথার মধ্যে। ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম জলজ লতা, কাদায় গোলায় থাকা পুকুরের পানি, জলদস্যু, আয়ান হয়ে। ঘুম ভেঙে গেল ফারিহার চিৎকারে। বুকটা ধড় করছে আমার। চোখ মেলে দেখি অন্ধকার। প্রথমে মনে হলো এটা বোধহয় দুঃস্বপ্ন। উঠে আলো জ্বেলে দিয়ে গিয়ে বসলাম ওর বিছানায়। আমাকে আঁকড়ে ধরে কাঁদতে শুরু করলো। অবাক কাণ্ড, এতটা ভীতু তো ও নয়। পুকুরের লতায় ঝোলানোর পর থেকে কেমন কেমন হয়ে গেছে। ওর উঠে মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, ও কিছু না, খারাপ স্বপ্ন দেখেছো, শান্ত হও। ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ওর বুকের লকেটটা অস্পষ্ট দেখতে পেলাম। চামড়ার উপর যেন গোল একটা বড় ছিদ্র হয়ে আছে। আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমার লতায় জড়িয়ে ধরেছো আমাকে, দম আটকে মারা যাচ্ছিলাম।
তুমি ছিলে না ওখানে। স্বপ্ন ওরকম দেখেই মানুষ। আজ দিনের বেলা যা ঘটেছে, মাথায় তা ছিল তোমার, সেটাই দেখেছো, ভয় পেয়েছো। সেদিকে বাইরে ক্রমাগত তো যেন হাত নিয়ে চলেছে গাছের ডালপালাগুলো। কই, কিছু না তো, শুধু বৃষ্টি। কিন্তু আমি দেখেছি, কে যেন দাঁড়িয়েছিল, মনে হলো একটা ছেলে, চিনতে পারিনি। কেউ নেই। আমি দেখেছি, উঠে গিয়ে জানালা খুললাম, দেখার জন্য মুখ বের করে দিলাম বাইরে। মুহূর্তে ভিজে গেল ঘাড়, মাথা, চুল। এপাশ ওপাশ তাকিয়ে কাউকে দেখলাম না। জানালা বন্ধ করে দিয়ে ওর দিকে ফিরে কিছুটা কঠোর কণ্ঠেই বললাম, কেউ নেই, ও তোমার চোখের ভুল। দুঃস্বপ্ন থেকে জাগলে এরকম উল্টাপাল্টা দেখে মানুষ। ওর কথা অটল রইল ফারিহা। আমি দেখেছি। না, দেখো নাই। দেখেছি। হাল ছেড়ে দিলাম। তর্ক করে আর লাভ নাই। জোরে একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, ওখানে শুতে ভয় লাগছে? লাগছে। আমার কাছে শোবে? না। তাহলে শুয়ে পড়ো। এত রাতে কথা বলছি শুনলে মা আসে বকা দিবে। আলো নিভিয়ে ফিরে গেলাম নিজের বিছানায়। 5 মিনিট পর বিছানা থেকে নেমে এসে আমার পাশে শুয়ে পড়লো। অন্ধকারে মুচকি হাসলাম। মিনিট খানেকের মধ্যে ঘুমিয়ে পড়লো। আমার ঘুম এলো না। তাকিয়ে রইলাম জানালার দিকে। কাজ বেয়ে একে একে নেমে যাচ্ছে পানির ধারা। বাইরের ঝোড়ো বাতাসের তীক্ষ্ণ চিৎকার, যেন ভয়ঙ্কর কোনো প্রেতের আর্তনাদ। অজান্তে গায়ে কাটা দিল আমার। চমৎকার চলছিল আমাদের প্র্যাকটিস। 50 আর 100 মিটার ফ্রি স্টাইলে সময়ের কোনো হেরফের হচ্ছিল না আমার। এক জায়গায় স্থির। 50 মিটার বেস্ট স্ট্রোকে উন্নতি হচ্ছিল। তবে এতে আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ 500 মিটার ফ্রি স্টাইলে অংশ নেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ভালো শিক্ষক কোচ রনসন। কার কোনটা দোষ ঠিক ধরে ফেলেন। ফারিহা কয়েকটা দেশ দেখে দিয়ে খুব দ্রুত তাকে শুধরে নিতে লাগলেন। বেশ উন্নতি হলো ওর। তদলিকে ততদিনে মিড লেকের অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেছে। ডরাকের কয়েকজন বন্ধুর সঙ্গে আমার খাতির হলো। ফারিহা তার সমবন্ধী বন্ধু পেয়ে গেছে। সুতরাং সর্বক্ষণ আমার সঙ্গে থাকাটা বন্ধ হলো। সব ঠিকঠাক চলছিল, কেবল আয়ান ওয়েফার বাদে। সে এমন কাণ্ড করা শুরু করলো, প্র্যাকটিস করতে যেয়ে অস্বস্তি লাগলো আমার। সত্যি, এটা যন্ত্রণা হয়ে গেল ছেলেটা। 100 মিটার সতরে তখন তার চেয়ে এগিয়ে আছি আমি। এটা সে সহ্য করতে পারছিল না কিছুতে। ভালো মতো প্র্যাকটিস করে উন্নতির চেষ্টা করলেই পারতো, কিন্তু তা সে করলো না। বরং যাকে প্রতিদ্বন্দ্বী মনে করতো, তাকেই সমালোচনা পাগল হয়ে উঠলো। আমাকে টিম থেকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। আমার জীবন অতিষ্ঠ করে তুলল। আমার গগলস তোয়ালে লুকিয়ে রাখলো, শুকনো কাপড় শাওয়ারের নিচে ফেলে ভিজিয়ে দিল। আমি গোসল করার সময় গরম পানির নব ঘুরিয়ে পুরো বাড়িয়ে দিল। যতভাবে অত্যাচার আর বিরক্ত করা সম্ভব, কোনোটাই বাদ দিল না। হঠাৎ করে পা বাড়িয়ে দুবার আছাড় খাইয়েছে আমাকে। ধাক্কা দিয়ে একবার তুলে ফেলে দিয়েছে। সেটা দেখে ফেলেছিলাম কোচ। ধমক খেয়ে সাবধান হয়েছে আয়ান। তার সামনে কোনো শয়তানি করেনি। আমার চেয়ে বড় হলেও ঘুষি মেরে ওর দাঁত কটা ফেলে দেয়, সেটা আমি চাপা দিয়েছি কোচের কথা ভেবে। তিনি যেরকম রাগী মানুষ, মারামারি করলে উচ্ছৃঙ্খলার অভিযোগে বলা যায় না আমাকে টিম থেকে বেরো করে দিতে পারেন। বাধ্য হয়ে আয়নের অত্যাচার সহ্য করতে লাগলাম। জিনিসপত্র এমন জায়গায় সরিয়ে রাখতে লাগলাম যেন সে হাত দিতে না পারে। যতটা সম্ভব দূরে এলাম ওর কাছ থেকে। ওর ভয় প্র্যাকটিস করতে যেতে খারাপ লাগলো, যাওয়া বন্ধ করলাম না। জেদ চেপে গেছে। প্রতিজ্ঞা করে ফেলেছি যত যাই করুক, টিম থেকে বের হবো না। আয়ানও নিশ্চয়ই বুঝে ফেলেছিল সেটা। অন্য বুদ্ধি করলো সে, আমাকে সরাসরি খোঁচানো বন্ধ করে দিল। একদিন প্র্যাকটিসের জন্য কাপড় বদলাচ্ছি, শুনতে পেলাম ফারিহার চিৎকার। দৌড়ে বেরোলাম লকার রুম থেকে। দেখি ফারিহার একটা জুতো পুলে পানিতে ছুঁড়ে ফেলছে আয়ান। জিভ দিয়ে চুকচুক শব্দ করলো। আহা, চেঁচাও কেন খুকি? যাও তুলে নিয়ে আসো, দেখি কেমন সাঁতার শিখেছ। বলে ফারিয়াকে পুলের কিনারে ঠেলে নিয়ে গেল, পানিতে ফেলে দেবে। আর সহ্য করতে পারলাম না। মাথার মধ্যে আগুন ধরে গেল। কোচ কি করবেন সে পড়া করলাম না। ছুটে গিয়ে দাঁড়ালাম ওর পেছনে, ডাকলাম, আয়ান। চোরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো। কিছু বলার জন্য মুখ খুললো, কিন্তু বলতে দিলাম না। বুকে প্রচন্ড এক ধাক্কা মেরে ফেলে দিলাম পানিতে। দাঁতে দাঁত চেপে বললাম, যা, জুতো তুলে আন। হেসে উঠলো কাজে দাঁড়ানো ছেলে মেয়ে। আমি হাসলাম না, আয়ানও না।
কে একজন কানের কাছে বলে উঠল, "বাঁচাতে চাইলে পালাও।" আমি তখন মরিয়া, নড়লাম না। জ্ঞান হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখতে চাই ও কি করে। কতখানি ক্ষমতা। পুল থেকে উঠে এলো আয়ান। ঘুষি মারল পেটে। দম আটকে গেল আমার। শ্বাস নিতে পারলাম না। পড়ে গেলাম চিত হয়ে। আমার উপর ঝাঁপিয়ে পড়ল সে। দমাদম ঘুষি মারতে লাগলো শরীর যেখানে সেখানে। নির্বিবাদে মার খাচ্ছি আর হা করে দম নেওয়ার চেষ্টা করছি আমি। শ্বাস নিতে না পারলে শক্তিও পাবো না। পাল্টা আঘাতও করতে পারবো না। অবশেষে আবার স্বাভাবিক হয়ে এলো নিঃশ্বাস। ও মারছে এলোপাতাড়ি। আমি বেশ সময় নিয়ে নিশানা করে ধা করে নাকে মারলাম একটা ঘুষি। পরক্ষণে দেখলাম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ওর। ঘুষি মেরে ও আমার এক চোখ ফুলিয়ে দিল। আমিও শোধ নিলাম। আবার ঘুষি মারলো সে, কিন্তু লাগাতে পারলো না। অবাক হয়ে দেখলো শূন্য উঠে যাচ্ছে ও। শার্টের কলার চেপে ধরে হ্যাঁচকা টানে আমার পর থেকে ওকে সরিয়ে নিলেন কোচ। আমাকে টেনে তুললেন। দুজনের মাঝে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। কঠোর দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। হাতের উল্টো পেট দিয়ে নাকে রক্ত মুছছে আয়ান। আমি চুপ। আমার পাশে এসে দাঁড়ালো ফারিহা। চোখ লাল, বাড়ি অন্ধ হয়ে গেছে। চোখ চুললে খামচি মেরে আয়নায় চোখ দুটো কানা করে দিতে দেয়া করবে না। কি হয়েছে জানতে চাইলেন কোচ। আমার আয়নার উপর দৃষ্টি ঘুরছে তার। জবাব দিলাম না। আশা করলাম তিনি দেখে অনুমান করে নিন। ফারিহা চুপ করে রইল, কিন্তু ডরথি চুপ করে রইল না। ফারিহার জুতো পানিতে ছড়ে ফেলেছিল আয়ান। বলল সে। জ্বলন্ত চোখে ওর দিকে তাকালো আয়ান, কিন্তু তক্ক করল না ডরথি। ফারিহাকে ফেলে দেওয়া ছিল। মোছা বাধা দিয়েছে। আয়নের দিকে তাকালেন কোচ। চিৎকার করলেন না, ধমকও দিলেন না। শীতল কণ্ঠে আদেশ দিলেন, জুতো তোলে আনো। প্রতিবাদ করার সাহস পেল না আয়ান। ঝাঁপিয়ে পড়লো পানিতে। ফারিহার জুতো তুলে এনে দাঁড়ালো কোচের সামনে। ফারিহাকে জুতো তুলে নিতে বলে আমার দিকে তাকালেন কোচ। 7 দিনের জন্য তোমাকে টিম থেকে বরখাস্ত করা হলো। মেনে নিয়ে নিঃশব্দে মাথা ঝাঁকালাম কেবল। তর্ক করতে গেলে এই শাস্তির পরিমাণ বেড়ে যাবে। যে কঠোর তিনি আমাকে টিম থেকে বের করে দিলেও অবাক হতাম না। কিন্তু একেবারে চুপ করে থাকলো না ডরথি। আমার পক্ষ নিয়ে বলল, এটা ঠিক হলো না স্যার। ও ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করেছে, সেটা কি অন্যায়? ফিরে তাকালেন কোচ। চোখ সরিয়ে নিল ডরথি। আয়নার দিকে ফিরলেন তিনি। তোমাকে 15 দিন। কিন্তু স্যার, 30 দিন করে দেবো কিন্তু। আমি কিছু দেখি না ভাবছো? মুসা ঢোকার পর থেকে ওর পিছনে লেগেছো তুমি। বাড়ি গিয়ে ভালো করে ভাবো। খেলা শুরু। মনোভাব না আনতে পারলে আর এসো না এখানে। আমি টিমের উন্নতি চাই। ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। এখানে কোনো রকম শয়তানি সুযোগ দেবে না আমি। ভালো হতে পারলে এসো, নাহলে এসো না। বুঝেছো? এমনিতেই লাল। আর লাল হয়ে গেল আয়নার মুখ। পারলে ওখানে আমাকে খুন করে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই কোচের তাই চোখের দৃষ্টিতে ভস্ম করার চেষ্টা করলো আমাকে। কি বুঝেছো? আবার জিজ্ঞেস করলেন তিনি। হ্যাঁ। গুড। যাও এখন। কোচের মুখে মুখে কথা বলার সাহস করলো না রায়ান। ঝটকা দিয়ে ঘুরে দাঁড়িয়ে গটমট করে চলে গেল লকার রুমের দিকে। যাওয়ার বেঞ্চ থেকে ছো মেরে কার্জনেটের তোয়ালে তুলে নিয়ে গেল। কোচ ডাকলেন, মুসা। কোচের দিকে তাকালেন। মুসা। বকা শোনার জন্য রেডি। কিন্তু আর বকলেন না তিনি। শান্ত কণ্ঠে বললেন, শোনো, এখানে কেউ যদি কোনো গোলমাল করতে চায় আমাকে বলবে, আমি বিচার করবো। মারামারি করা ভদ্রলোকের কাজ নয়। মাথা ঝাঁকালাম। ইয়েস স্যার। ঝগড়া করতে আমার ভালো লাগে না। মারামারি তো আরো খারাপ লাগে। কিন্তু কেউ যখন আমার সাথে শয়তানি করবে, আমাকে জ্বালাবে, আমার ছোট বোনকে অপমান করবে, সেটা সহ্য করতে পারবো না। তুমি কোচকে বললাম না সে কথা। কাপড় বদলানোর জন্য ফারিয়া আর আমি লকার রুমে গিয়ে ঢুকলাম। আয়ান নাই, চলে গেছে। তবে যাওয়ার আগে বুঝিয়ে দিয়েছে আমার সঙ্গে তার বিবাদের অবসান হয়নি। আমার শার্ট, জুতা, জিমনেশিয়ান ব্যাগ নিয়ে গিয়ে ফেলেছে শাওয়ারের নিচে। চাবি ঘুরিয়ে পানি বন্ধ করে দিলাম। সরিয়ে নিয়ে আনলাম ব্যাগ আর জুতা। শার্টটা চিপে পানি ঝরাতে লাগলাম। কোকিয়ে উঠল ফারিহা। মুসা। ফিরে তাকিয়ে দেখে ও কাদা কাদা হয়ে গেছে। হাত তুলে দেখালো আর জিনিসগুলো একই অবস্থা করে ছায়ান। কি আর করবো, সার বন্ধ করে ওগুলো সরাতে ওকে সাহায্য করলাম। আচমকা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল ফারিহা। চোর! চোর কোথাকার! আমার জিনিসটা নিয়ে গেছে।
ওই শয়তানটা ছাড়া আর কেউ না। জানতে চাইলাম কি নিয়েছে? আমার গুপ্তধন। আমার মাথাচাড়া নিয়ে উঠল আমার রাগ। আয়নকে আমি ছাড়ব না। ভেবেছে কি যা খুশি করবে, সবাই মুখ বুজে সহ্য করবে? জাহান্নামে যাক টিম। কোচ আমাকে বের করে দিলে দিবেন। ওর সঙ্গে একটা বোঝাপড়া আমার করতেই হবে। ওর মতো 10টা আইনকে পড়া করি না আমি। রাত হয়ে গেছে। ওর পিছনে আর সময় নেই। ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরে এলাম। একটা চোখের চারপাশে নীল হয়ে গেছে আমার। কি ঘটেছে ফারিহাই বলল বাবা মাকে। বাবা কিছু বলল না, তবে মা রেগে গেল ভীষণ। কোচের সঙ্গে দেখা করে আয়নের বাবা মার কাছে বিচার দেওয়ার কথা বলল। বাবা বাধা দিল, বলল দরকার নেই, বিচার যা করার কোচই করেছেন, আর কিছু করতে গেলে বাড়াবাড়ি হয়ে যাবে। লকেট চুরির কথা মাকে বলল না ফারিহা, আমি নিষেধ করেছি। ওই কথা দিয়েছি আমি ওটা আয়নের কাছ থেকে এনে দেবো। নিজেদের ঝগড়া নিজেরা না মিটিয়ে বাবা মা সাহায্য চাওয়াটা আমার কাছে কাপুরুষতা মনে হয়। পরদিন সকালে উঠে সাইকেল নিয়ে বেরোলাম ওর খোঁজে। ফারিহার সঙ্গে আসতে চেয়েছিল, নিলাম না। বাড়িতে থাকলে বললাম, কিন্তু ডর থেকে আটকাতে পারলাম না। ও আমার সঙ্গে চললো। ও যাতে খুশি হয়েছে। আয়নকে আমি একাই সাহায্য করতে পারবো, কিন্তু ওর বাসা কোথায় কোনখানে পাওয়া যাবে জানতাম না। সে ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে ডরথি। মিড লেকে জন্ম ওর। ওখানকার প্রতিটি রাস্তা প্রতিটি এলাকা চেনা। আয়নদের বাড়ি চেনা। ডরথির সঙ্গে না থাকলে আয়নের ঠিকানা বের করতে হতো আমার সারাদিন লেগে যেত। শহরের আরেক ধারে থাকে ওরা। আমাদের বাড়ির মতোই ওদের বাড়ির পাশে পাইনের জঙ্গল রয়েছে। মেইন রোড থেকে কাঁচা রাস্তা নেমে গেছে। সোজা আমাকে ওদের বাড়ির কাছে নিয়ে গেল ডরথি। আয়নকে দেখলাম না। আয়নায় ছোট একটা মেয়েকে খেলা করতে দেখলো ডরথি। ছোট একটা প্লাস্টিকের বালতি নিয়ে খেলছে মেয়েটা। ওটা দিয়ে মাথা ঢেকে রেখেছে। ওর চুল লাল কিনা দেখা গেল না। কাছে গিয়ে দাঁড়ালো কাছে গিয়ে দাঁড়ালো ডরথি। জিজ্ঞেস করলো, আয়ন কি তোমার ভাই? মেয়েটা মাথা ঝাঁকালো। ঘরে আছে জানতে চাইলো ডরথি। মাথা নাড়লো মেয়েটা। কোথায় আছে জানো? আমার মাথা ঝাঁকালো মেয়েটা। ঝাঁকের আগে মাথা থেকে খুলে পড়ে গেল বালতি। ওর চুল আয়নের মতো লাল। কোথায়? বালতিটা গড়িয়ে দিল বাড়ির উপরে। তাকে দেখলাম মেয়েটা। তোলার চেষ্টা করলো না। বলল দোকানে গেছে। ওদিকে। আমার দিকে তাকিয়ে ডরথি বলল, চলো, দোকানটা আমি চিনি। মেয়েটাকে বলল, তুমি খুব লক্ষ্মী মেয়ে, বাই বাই। হাত নাড়লো মেয়েটা। বাই। আমাকে নিয়ে বড় রাস্তায় ফিরে এলো ডরথি। মাইল খানেক দূরে বড় একটা দোকান আছে। ও ধারণা করলো আয়ন ওখানেই গেছে। আমাকে এখানে নিয়ে চললো। যে রাস্তা দিয়ে গেলাম বাড়ি ফিরলে ওটা ধরে আসতে হবে আয়নকে। সুতরাং দোকান থেকে যদি বেরিয়েও আসে, আমাদের সামনে ওকে পড়তে হবে। কিন্তু অন্য রাস্তা দিয়ে বেরোলো আয়ান। ইচ্ছা করে আমাদের দেখা দিতে চাইলে ওকে দেখতে পেতাম না। পাশের একটা গোলের মুখ দিয়ে ডাকলো, আই ব্ল্যাঙ্কি। ঘ্যাচ করে ব্রেক কষে কাটলো। ঘ্যাচ করে ব্রেক কষে ফিরে তাকালাম। সাইকেলের প্যাডেল ঘুরিয়ে সেম রোডে উঠে এলো। হাত তুলে দাঁড়ালো। দেখলাম ওর হাতে ঝুলছে লকেট সহ সেই চেনটা। খিক করে হেসে জিজ্ঞাসা করলো, এটা খুঁজছো? দাও ওটা আয়ান। নাও না, পারলে সে নিয়ে যাও। বলেই সাইকেলের প্যাডেলে চাপ দিল সে। দ্রুত ছুটতে শুরু করলো। আমার ডরেতে পিছনে এলাম ওর। আমাদের সাইকেল দুটো নতুন। ওরটা চেয়ে খারাপ না, কিন্তু ওর পা আমাদের চেয়ে লম্বা। প্যাডেলে চাপ পড়ছে বেশি, সুতরাং আমাদের চেয়ে গতি বেশি। বেশি আগে যেতে পারলো না, তবে আমরাও তার কাছাকাছি যেতে পারলাম না। ওর বাড়ির কাছে চলে এলে ওর বাড়ির কাছে বলে এলাকাটা ওর মুখস্থ। রাস্তা থেকে নেমে লোকের বাড়ির ভেতর দিয়ে গাছপালার পাশ কাটিয়ে কখনো বা বনের ভেতর দিয়ে দ্রুত ছুটতে লাগলো। আমাকে খেপানোর জন্য মাঝে মাঝে লকেটটা তুলে দেখায়। ওকে পেটানোর জন্য পাগল হয়ে গেলাম আমি। ধরতেই পারছি না। মিনিট 20 এক নাগাড়ে ছুটলাম আমরা। যতই সময় যাচ্ছে ততটাই আমি খেপছি। আকাশ কালো হয়ে যাচ্ছে, মেঘ জমেছে। অন্ধকার বাড়ছে ক্রমেই। বাজ পড়লো কাছেই কোথাও। বৃষ্টি শুরু হলো। সাইকেল চালানো গেল না আর।
আমি বললাম না। কোন সময় সাইকেল থামিয়ে দিয়েছি নিজেও বলতে পারবো না। মুষলধারে বৃষ্টি পড়ছে। ভিজে চুপচাপ হয়ে গেছে মাথা। পানি গড়িয়ে নামছে গাল বেয়ে। কিন্তু মোছার জন্য হ্যান্ডেল থেকে হাত সরালাম না। রাস্তায় পড়ে থাকা আয়নার দিকে তাকিয়ে আছে। চিত হয়ে পড়ে চিৎকার হচ্ছে। হাতে পায়ে রক্ত। দাঁড়াতে পারছে না। অকেজো হয়ে গেছে পা। আমার পাশে এসে দাঁড়ালো ডরথি। সাইকেলটা প্রায় মাটিতে ছুঁড়ে ফেলা। দৌড় দিল একটা বাড়ির দিকে। দরজায় থাবা মারতে মারতে সাজু যেন চিৎকার করে ডাকতে লাগলো লোককে। আমি তেমনি স্থির হয়ে বসে আছি সাইকেলে। ডরথি কি করছে দেখার জন্য মুখ ফেরালাম না। গাড়ি থেকে নেমে এসেছে এক মহিলা। আয়নার পাশে হাঁটু গেড়ে বসলো। নরম সুরে কথা বলতে লাগলো ওর সঙ্গে। নড়াচড়া করতে বেশি ব্যথা পাবে কি যেন চুপ করে থাকতে বলল তাকে। চিৎকার থামিয়ে দিয়েছে আয়ন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখন। ফিরে এসে আমার পাশে দাঁড়ালো ডরথি। আমার মনে হলো কয়েক যুগ পার হয়ে গেল, কিন্তু ও আমাকে বললো মাত্র কয়েক মিনিট পেরিয়েছে। পুলিশ এলো। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এলো। কি জানি কেন ওদের বেশি কাছে যেতে সাহস হলো না আমার। যেখানে সাইকেল থামিয়েছিলাম সেখান থেকে ওদের কাজকর্ম দেখতে লাগলাম। কত শুনতে পাচ্ছি। আয়নার গায়ে স্প্রিন্টার বেঁধে দিলেন ডাক্তার। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিলেন। স্ট্রেচারে তোলা হলো তাকে। হাত আর পায়ের বহু জায়গায় চামড়া ছিলে গেছে। একটা পায়ের হাড় ভেঙেছে। খারাপ লাগলো ওর জন্য। ওকে ধরে পেটাতে পেটাতে চেয়েছিলাম বটে, কিন্তু অতটা আঘাত পাক, এত ক্ষতি হোক তা চাইনি। ডাক্তার যখন তার কাজ করছেন, পুলিশ তখন কথা বলছে আয়নের সঙ্গে। দুর্ঘটনা কি করে ঘটলো জানতে চাইছে। রাস্তার মাঝখানে একটা ছেলে দাঁড়িয়েছিল। আয়ন বলল, আমি তো কাউকে দেখিনি। গাড়ি থেকে নেমে আসা মহিলা বলল, ছিল, আমি স্পষ্ট দেখেছি। জোর দিয়ে বলল আয়ন। একটা 7-8 বছরের ছেলে। আগে দেখিনি। বিদ্যুৎ চমকাতেই দেখি একেবারে সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেলাম। কি বলছেন? রাস্তায় কোনো ছেলেকে দেখতে পাইনি আমিও। রাস্তার মাঝখানে তো নয়, দুই পাশে কোনোখানে নয়। আমাদের কাছে এসে দাঁড়ালো একজন পুলিশ অফিসার। আমার ডরথির দিকে তাকালো। জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্টটা ঘটতে দেখেছো তোমরা? আমরা দুজনে মাথা ঝাঁকালাম। রাস্তায় কোনো ছেলেকে দেখেছো? আবার জিজ্ঞেস করলো অফিসার। না, জবাব দিলাম। কাউকে দেখিনি। হঠাৎ করে গাড়িটাকে দেখলাম। অকারণে সেদিকে সাইকেলের হ্যান্ডেল ঘুরিয়ে নিয়ে ধাক্কা লাগলো আয়ন। ইচ্ছা করলে পাশ কাটতে পারতো। কিন্তু এমন কাণ্ড কেন করলো যেন মাথাটা খারাপ হয়ে গেছিল ওর। আমার কথা শুনতে পেল আয়ন। চিৎকার করে উঠলো। আয়ন বলছে ছিল, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। সাইকেলের চাকা সামনে পড়লো বলেই তো ওকে বাসার দিকে ধাক্কা লাগলাম। কিন্তু আর কাউকে তো দেখে নাই। শান্ত কণ্ঠে বলল অফিসার। তুমি শুধু একাই দেখলে? কেন দেখলো না জানি না, চেঁচিয়ে বলল আয়ন। তবে আমি দেখেছি। আমি কি গাধা নাকি মরার জন্য ইচ্ছা করে গিয়ে গাড়ির উপর পড়বো? নিশ্চয়ই ভুল দেখেছো। অ্যাক্সিডেন্টের আগে ওরকম হতে পারে। না, আমি ঠিকই দেখেছি। ডাক্তারের কাছে ইশারা করলো অফিসার। ডাক্তারের নির্দেশে স্ট্রেচার তুলে নিয়ে গেল অ্যাম্বুলেন্সের দুজন লোক। তখনও চিৎকার করে বলছে, রাস্তার মাঝখানে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছ? আনমনে মাথা নাড়তে লাগলো অফিসার। আরেকজন বলতে শুনলাম, মাথায় লেগেছে বোধহয় ছেলেটার। পড়লাম বকরির জন্য। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল ওরকমই কিছু ঘটেছে আয়নের। হাতে বসানো আলো ঘোরাতে ঘোরাতে সাইরেন বাজিয়ে রওনা হয়ে গেল অ্যাম্বুলেন্স। মহিলার দিকে নজর দিল পুলিশ। কয়েক মিনিট কথা বললো তার সঙ্গে। বুঝতে চাইলো গাড়ি চালানোর মতো অবস্থা আছে কিনা মহিলার। তাকে গ্রেফতার করলো না, জরিমানা নয়। দোষটা পুরোপুরি আয়নের। ইচ্ছা করে সাইকেলের হ্যান্ডেল ঘুরিয়ে গায়ের উপর পড়েছে। রাস্তার পড়ে আছে সাইকেলটা। বেঁকে চুরে শেষ। মেরামতের অবস্থা নেই। ওটাতে আর চড়তে পারবে না আয়ান। দুর্ঘটনার প্রমাণ হিসেবে ওটা পিকআপে তুলে নিয়ে গেল পুলিশ। সবাই চলে গেলে আয়ান যেখানে পড়ে গিয়েছিল সেখানে গিয়ে দাঁড়ালাম আমি। নিচের দিকে তাকালাম। মিনিট খানেক পর রাস্তার আশেপাশে খুঁজতে শুরু করলাম। লকেটটা আয়নের হাতে ছিল। দুর্ঘটনার সময় নিশ্চয়ই হাত থেকে পড়ে গিয়েছে।
আর পড়লে এখানে আশেপাশে কোথাও রয়েছে। তো রাস্তায় পেলাম না ওটা। ধাক্কা লেগে ও যখন পড়ে যায়, ওর হাত থেকে পড়ে গিয়ে রাস্তার পাশে একটা পাড়ে লনে পড়েছে জিনিসটা। নিচু হয়ে তুলে নিতে গেলাম। মনে হলো কেউ যেন আমার কাছে এসে দাঁড়ালো। চোখের কোণ দিয়ে দেখলাম খালি পা, জুতো স্যান্ডেল কিছু নেই। চেহারা দেখার জন্য মুখ ঘুরিয়ে তাকালাম, কেউ নেই। এই তো দেখলাম, আশ্চর্য, গেল কোথায়? চারপাশে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। রাস্তায় দাঁড়িয়ে আছে ডরথি, আর কোনো লোক নেই আশেপাশে। ও আমার কাছে আসেনি, তাছাড়া ওর পায়ে জুতো আছে। কাকে দেখলাম তাহলে? লকেটটা তুলে পকেটে রেখে ফিরে গেলাম ডরিথের কাছে। কি দেখেছি বললাম না ওকে। বল হয়তো ভাববে আমিও পড়লাম বকছে আনা মতো। সাইকেলটা তুলে নিলাম। ফেরার পথে তেমন কথা বললাম না আমরা, আসতে পারলাম না। বলার মতো অবস্থা ছিল না আমাদের। কারণ আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সেদিন। রাস্তার মোড় পেরোতে দেখি ঝলমল করছে রোদ, সূর্য বেরিয়ে এসেছে। ঝড় বৃষ্টির চিহ্ন মাত্র নেই। হাঁটা ফেরত পেয়ে খুব খুশি ফারিহা। আমি ওর হাতে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলায় পড়ে ফেললো। পাওয়ার পর থেকে ওটা গলায় পড়ে রেখেছে সে, কেবল সাঁতার প্র্যাকটিসের সময় বাদে। পুলে নামার আগে ওটা রেখে যেতে বাধ্য করলাম আমি। সাঁতারের সময় ওই ধরনের কিছু পরে থাকলে ঝামেলা বাঁধিয়ে অন্য মানুষ করে দিতে পারে, তাতে আসল কাজের অসুবিধা হয় বলে আমার ধারণা। যাই হোক, লকার রুমে ওটা খুলে রেখে সাঁতার কাটতে গেলে অন্য সময় প্রায় পড়ে থাকতো ফারিহা। এমনকি ঘুমানোর সময় আমার ভয় ছিল আবারও দুঃস্বপ্ন দেখবে ও। কিন্তু প্রথম দিনের পর আর দেখলাম না। জিজ্ঞেস করেছি, বলে দুঃস্বপ্ন দেখে না, বরং দেখে সে খুব ভালো ছাত্র হয়ে গেছে। ওর সঙ্গে কেউ পারে না। লকেটটা গলায় পড়ে থাকতে পায়ের নিচে দম নিতে পারে। মুখের মধ্যে কে যেন ধারণা দিয়েছে ওটা জাদুর লকেট, অনেক ক্ষমতা ওটা। লকেটটা আয়নার কাছ থেকে ফেরত আনার পর দিন ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করলো, হারিয়ান, বনের ভেতরে পুকুরে সাঁতার কাটতে যাবো কিনা। প্রায় না বলে ফেলেছিলাম। ওখানে যাওয়ার আর কোনো প্রয়োজন ছিল না আমার। সাঁতার প্র্যাকটিসের ব্যবস্থা হয়ে গেছে। ইচ্ছে করলে স্কুলের পুলে যেতে পারি, তবে অবশ্যই শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর। কিন্তু চাপাচাপি করতে লাগলো ফারিহা। দুপুরের দিকে শেষে আমাকে বলতে বাধ্য করলো, ঠিক আছে যেতে পারি, তবে সাঁতার কাটা চলবে না। আমাকে কথা দিতে হবে সে পানিতে নামতেও পারবে না। ভয় দেখানোর জন্য বললাম, নামলে লতাগুলো আবার তাকে পেঁচিয়ে ধরবে না, তার কোনো নিশ্চয়তা নেই। ভেবে চিন্তে রাজি হয়ে গেল হারিয়া। বললো, ঠিক আছে, পানিতে নামবো না, বুনো জাম পেরে খাবো। পুকুরের পাড়ে বসে থাকবে, বনের পাখি আর জন্তু জানোয়ার দেখবে। দেখা অনেক কিছু আছে। আর বোকার মতো বাধা দিলাম না আমি। অনুভব করছি রহস্যের জট হয়তো এইভাবেই খুলবে। দুপুরে খাওয়ার পর ওকে নিয়ে রওনা হলাম। পুকুরটার পাড়ে গিয়ে দেখি একটা ছেলে পানিতে সাঁতার কাটছে। প্রায় ফাড়িহাড়ি বয়সী, কালো চুল, কালো চোখ, পানিতে ভিজতে ভিজতে চামড়া নীলচে হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আছে বোধহয়। ওই দেখি পানিতে নামার আবদার ধরলো ফারিহা। নামবে না, বাড়ি থেকে কথা দিয়ে এসেছে, ভুলেই গেলে। ওর বয়সে একটা ছেলের সঙ্গে নামতে দেখে বলে আয়া বেশি বাধা দিলাম না, তবু লতাগুলো খসাতে নিষেধ করে দিলাম। নেমে গেল ফারিহা। ওকে দেখে এগিয়ে এলো ছেলেটা। আমিও নামলাম, ফারিহার কাছাকাছি রইলাম। লতার ভয় আসা আমার তখনও যায়নি। ফারিহাকে যদি আবার ধরে, ওকে ছাড়িয়ে আনার জন্য তৈরি রইলাম। হাই, ছেলেটাকে বলল ফারিহা। হ্যাঁ ফারিহা, ও আমার ভাই মুসা। তুমি কে? আমি আঁখু, ছেলেটা বলল। শুধু আঁকু? দীর্ঘ একটা মুহূর্ত আর এদিকে তাকিয়ে রইল ছেলেটা, যেন মনে করার চেষ্টা করলো। কালা বলল, আঁকিয়ানো কোলম্যান, এদিকে থাকো? এখন আর থাকি না। বিদেশি বলে তো মনে হচ্ছে তোমাকে। এখানে কারো বাড়িতে বেড়াতে এসেছে বুঝি? আবার ভাবলো আঁকু। জবাবটা এমন ভাবে দিল, হ্যাঁ না কিছু বোঝা গেল না। সাঁতার তো ভালোই কাটো, কোনো টিমে আছো? বুঝতে পারলো না যে না আঁকু। অনিশ্চিত ভঙ্গিতে বলল, হুম, কোন টিমে? আনমনে মাথা নাড়লো আঁকু। তার মানে কোনো টিমই নেই? হাত নেড়ে প্রশ্নটা যেন উড়িয়ে দিয়ে আঁকু বলল, এসো সাঁতার কাটি, সাঁতার কাটতে ভালো লাগে। আমার দিকে তাকালো হারিয়ে বলল,
বললাম, "খবরদার, ভুলেও বেশি পানিতে নামবি না।" ভাব হয়ে গেল দুজনের। পানিতে দাপাদাপি করে খেলতে শুরু করলো। নেমে যখন পড়েছি আমি ভাবলাম চুপচাপ দাঁড়িয়ে থেকে একটু প্র্যাকটিস করি। সাঁতরে চললাম বেশি পানির দিকে। মাঝে মাঝে চোখ ফিরিয়ে দেখি ফারিহার আঁখো কি করছেন। গভীর পানির দিকে যাচ্ছে কিনা। না, যাচ্ছে না। লতার কথা মনে আছে ওর। সেদিকে যাচ্ছে না আর। নিশ্চিত হয়ে আমি আমার কাজে মন দিলাম। পুকুরটা বড়, ফ্রি স্টাইল প্র্যাকটিস করার সুবিধা। 50 আর 100 মিটারে যথেষ্ট উন্নতি করেছি। 500 মিটার প্র্যাকটিস করা দরকার। 500 মিটার মাপার কোনো ব্যবস্থা ছিল না পুকুরে। যা করার আন্দাজে করতে হবে। কিংবা আরেক কাজ করা যায়, যত দ্রুত সম্ভব সাঁতরে যেতে হবে, শরীর যতক্ষণ কোলায়। তাই করলাম। সাঁতরানোর সময় এত বেশি শব্দ হয় যে বাইরে অন্য শব্দ তেমন শোনা যায় না। কানে এলেও বিকৃত হয়ে আসে, স্পষ্ট হয় না। এই জন্য ঝগড়াটা তখন কখন শুরু হলো জানতে পারলাম না। অদ্ভুত একটা ভয় ধরনের অনুভূতি আমাকে থামিয়ে দিল হঠাৎ করে। কেন এরকম হলো বলতে পারবো না। ফিরে তাকালাম। লকেটটা নিয়ে ঝগড়া বাঁধিয়েছে ওরা। বারবার খামচি মেরে ধরার চেষ্টা করছে আকু। ঝটকা দিয়ে সরিয়ে নিচ্ছে ফারিয়া। ধরতে দিচ্ছে না। ওটা আমার। চিৎকার করে উঠলো আবার আকু। দাও আমাকে। তোমার হয় কি করে? সমানতালে চিৎকার করে উঠলো ফারিয়া। আমি ওটা পেয়েছি। এতে কি তোমার হয়ে গেল নাকি? ওটা আমার জিনিস। দাও বলছি। না। ফারিহার উপর ঝাড়িয়ে পড়লো আকু। খামচি মারতে লাগলো। মুখ সরিয়ে নিল ফারিয়া। ওকে ঠেকানোর চেষ্টা করতে লাগলো। মনে হলো পানির জন্য বেশি সুবিধা করতে পারছে না দুজনে কেউ। ক্ষিপ্র হতে পারছে না। ওদের কাণ্ড দেখে অবাক হলাম, বিশেষ করে ফারিহান। কারণ ও মোটেও হিংস্র নয়। এভাবে ঝগড়া করে না কারোর সঙ্গে। যেখানে ছিলাম সেখানে রয়ে গেলাম আমি। কিন্তু ঝগড়া থামানোর জন্য এগোলাম না। কি করে দেখতে লাগলাম। আশা করে আপনা আপনি থেমে যাবে। কিন্তু থামলো না। হিংস্র হয়ে উঠলো আঁকু। ফারিয়ার গলা জড়িয়ে ধরে ওর মাথা পায়ের নিচে ঠেসে দিল। 1 সেকেন্ড যেন পাথর হয়ে গেলাম আমি। গভীর তাকিয়ে এলাম ওদের দিকে। ফারিয়াকে টেনে নিয়ে পানির নিচে চলে গেছে আঁকু। তোলপাড় হচ্ছে ওখানকার পানি। বুদবুদ উঠছে। ওদের দেখতে পাচ্ছি না। উপরে ভেসে ওঠার অপেক্ষা করছি। উঠলো না ওরা। বরফ হয়ে জমে গেছে যেন আমার হাত পা। নড়াতে পারছি না। নড়ানোর জন্য রীতিমতো লড়াই করতে হলো। সাঁতরতে শুরু করলাম। ভয় পেয়ে গেছি। এদিকে বোঝানোর চেষ্টা করলাম ও কিছু না। বাচ্চাদের ঝগড়া। এখানে ভেসে উঠবে ওরা। তো মন কথা শুনলো না আমার। বুকের মধ্যে এত বেশি লাফাতে শুরু করলো হৃৎপিণ্ডটা। শ্বাস নিতে পারলাম না ঠিক মতো। মনে হচ্ছিল পানি নয়, আঠালো কাদার উপর দিয়ে সাঁতরানোর চেষ্টা করছি। ওদের কাছে কোনোদিনই পৌঁছতে পারবো না। কিন্তু পারলাম। ঘরের মধ্যে যেন অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গাটায়। ওরা যেখানে চলে গেছে। মাথা নিচু করে ডুব দিলাম। কয়েকটা সেকেন্ড কিছু চোখে পড়লো না। কেবল জলজলতা। আগের বার যেখানে আটকে ছিল ফারিয়া, তার চেয়ে অনেক বেশি ঘন এখানে। তারপর দেখতে পেলাম ওকে। হাত পা ছুড়ে পানিতে লাথি মেরে ভেসে ওঠার প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু পারছে না। চোখে আতঙ্ক। এত লতর থাকা শক্ত। আগের মতো পেঁচিয়ে ধরে ওকে। কি শার্ট কালো বুঝতে পারলাম না। আকুকে দেখতে পেলাম না। ফারিয়ার হাত ধরে টান দিলাম। নড়াতে পারলাম না। মনে হলো নিচ থেকে কিছু একটা টেনে ধরেছে ওকে। নামিয়ে নিতে চাইছে। কিন্তু কিছু চোখে পড়লো না আমার। ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে গেলাম। কি করবো বুঝতে পারছি না। ফুসফুসের বাতাস ফুরিয়ে আসছে ওর। যা করার তাড়াতাড়ি করতে হবে। আর একটু নিচে ওর কোমর জড়িয়ে প্রাণপণে লাথি মেরে ওঠার চেষ্টা করলাম। যেটাই ধরেছিল ওকে হয়তো ভাবলো তখনকার মতো ফারিয়াকে মাফ করে দেওয়া যাক। কেউ বুঝতে পারলো ওকে না নিয়ে উঠবো না আমি। তাই ছেড়ে দিল। পানির উপর ভেসে উঠলাম আমরা। কাশতে শুরু করলো ফারিয়া। ভালো লক্ষণ। তার মানে দম নিতে পারছে না। কিন্তু জ্ঞান আছে কিনা বোঝা গেল না। ঢিলায় আছে শরীর। ওর 2 হাত আমার গলায় পেঁচিয়ে নিয়ে ওকে সহ সাঁতরাতে শুরু করলাম। গভীর পানিতে পৌঁছালাম। পায়ে মাটি ঠেকলো আমাদের। শক্ত হয়ে গেল ফারিয়ার শরীর। 2 হাতে আমার গলা আর 2 পা দিয়ে কোমর জড়িয়ে ধরে কেঁদে উঠলো। পানি থেকে উঠে এলো। বিছানায় শুয়ে দিলাম ওকে। আমাকে ছাড়তে চাইলো না। কিন্তু বসে থাকলে চলবে না আমার। আকুকে খুঁজতে হবে। তাকে দেখা যাচ্ছে না। তখনও ভেসে ওঠেনি। যে জায়গাটাতে ডুবেছিল ওরা, ওখানে গিয়ে ডুব দিলাম আমি।
ওকে দেখলাম না। কয়েকবার করে ডুব দিয়ে একেবারে তলায় গিয়ে খুঁজলাম। দেখলাম না ওকে। অনেকক্ষণ হয়ে গেছে। পেলেও আর লাভ নেই। শেষ হয়ে গেছে নিশ্চয়ই। উঠে এলাম উপরে। তখনও ফুঁপাচ্ছে ফারিহা। ওর কাশি বন্ধ হয়েছে। কাকুর লাশ তোলার জন্য লোক দরকার। ডেকে আনতে হবে গিয়ে। কিন্তু ফারিহাকে ফেলে দিতে পারছি না। উবু হয়ে বসলাম ওর পাশে। ডাকলাম, ফারিহা। আমার দিকে তাকালো। কান্না থামানোর চেষ্টা করলো। আকু ডুবে গেছে। লোক ডেকে আনতে হবে। তুমি হাঁটতে পারবে? মাথা চাপলো ফারিহা। ওর হাত চেপে ধরে টেনে তুললাম। বনের ভেতর নিয়ে রওনা হলাম আমাদের বাড়ির দিকে। কিছু দূরে গিয়ে দৌড়াতে শুরু করলাম। ভেবেছিলাম ফারিহা মনে হয় পারবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার সঙ্গে ছুটতে লাগলো সে। হাত ছাড়লাম না। দুর্বল শরীরে দৌড়াতে গিয়ে বিছানায় পড়ে যেতে পারা। পুলিশকে ফোন করলাম। কয়েক মিনিটের মধ্যে পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর লোক এসে হাজির হলো। বনের ভেতর ঢোকানোর মতো আর কোনো পথ নেই। ছোট না, হেঁটে হেঁটে যেতে হলো সবাইকে। পথ দেখিয়ে ওদের নিয়ে গেলাম পুকুরের পাড়ে। পুলিশের সঙ্গে এসেছেন কোচ রনসন। পুকুর পাড়ে এসে কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। কাপড় খুলে নেমে গেলেন পানিতে। ডুব দিয়ে খুঁজতে শুরু করলেন। আরো কয়েকজন পুলিশ আর দমকল বাহিনীর লোক তার সঙ্গে নামলো। তীরে দাঁড়ানো কয়েকজন অফিসারকে আমি পুরো ঘটনাটা খুলে বললাম। তবে কিছু কিছু ব্যাপার চেপে গেলাম। যেমন পানিতে সাঁতার কাটার সময় আমার অদ্ভুত অনুভূতি, কিংবা অদৃশ্য কিছুর ফারিহার পা টেনে ধরার ঘটনা। বললে ওরা বিশ্বাস করতো না, বরং পাগল ভাবতো আমাকে। ভাবতো ভয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার, আয়নার মতো। ঘন্টাখানেক ধরে পুকুরে খোঁজাখুঁজি করলো ওরা, কিন্তু আকুকে পাওয়া গেল না। সবার শেষে পানি থেকে উঠলো রঞ্চ। খুলে রাখা শার্টটা নিয়ে গায়ের পানি মুছে আমার আর ফারিয়ার দিকে পাশে বসলেন। বললেন, কি হয়েছিল? সব খুলে বলুন। অফিসারকে যা যা বলেছিলাম তাদেরও শেষ হয়ে বললাম, কিন্তু কিছু কিছু কথা বাদ দিয়ে। কথার মাঝখানে আচমকা শিরে উঠলো ফারিহা। চিৎকার করে উঠল। তাড়াতাড়ি ওর শরীরে তোয়ালে দিতে জড়িয়ে ধরলেন কোচ। আমাদের প্রতিটা কথা শোনার পর বললেন, সরাসরি তাকিয়ে সবসময় যা করে থাকেন। আমাদের কথা শেষ হলে জিজ্ঞেস করলেন, আঁকু পুরো নামটা জানো? ওর বাবা মাকে খবর দিতে হবে। আঁকিয়ানো করলেন। আমি বললাম। বরফের মতো শীতল হয়ে গেল কোচের চোখ দুটো। এমন ভঙ্গিতে আমার দিকে তাকালেন, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আমি। কঠিন গলায় বললেন, আঁকিয়ানো করলেন? বদলে গেলেন কেন তিনি? বুঝলাম না। তবে তার দিকে তাকানোর সাহস হলো না আমার। ভয়ে বললাম, হয়তো বললো, ওকে জিজ্ঞেস করেছিলাম। উঠে দাঁড়ালেন কোচ। তাকিয়ে আছেন আমার দিকে। কাঁপছেন। কিন্তু কথা যখন বললেন, কণ্ঠস্বর শান্ত। মুসা, তুমি অত্যন্ত খারাপ একটা ছেলে। তোমাকে আর ফারিয়াকে টিম থেকে বাদ দিলাম আমি, চিরকালের জন্য। ভাবনা গুলিয়ে গেল আমার। কিছুই মাথায় ঢুকলো না। এভাবে খেপে গেলেন কোনো কোচ? জিজ্ঞেস করতে ইচ্ছিল, কথা জোগালো না মুখে। অনেক চেষ্টার পর জিজ্ঞেস করে শুধু বলতে পারলাম, কেন? তুমি জানো কেন? বড়দের এই ধরনের রহস্যকরের কথা বলা আমার ভালো লাগে না। মাথা নাড়িয়ে বললাম, জানি না। ফারিহা এতটা খাপে গেছে মাথা নাড়তে পারলাম না। জানো না? কোচ বললেন, যতই সাধু সাধারণ ভান করে না কেন, আর বিশ্বাস করতে পারছি না তোমাকে। কথাটা কোথায় শুনেছ? এরকম মজা করার ইচ্ছে বা কেন জাগলো বুঝলাম না। প্রয়োজন নেই। মিথ্যা কথা বলে পুলিশকে ভোগানোর জন্য তোমাকে অ্যারেস্ট করলাম না। তুমি তোমার বাবাকে আমি সব জানাবো। বিচার যা করার তিনিই করবেন। কি বলছেন? তোতলাতে শুরু করলাম। আমি মিথ্যা বলছো কেন? ভাবসাব দেখে মনে হলো চর মেরে বসবেন কোচ। মুঠো হয়ে গেল হাতের আঙ্গুল। মুখ টকটকে লাল। দীর্ঘ একটা মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আকিয়ানো কোলম্যান নিখোঁজ হয়েছে 5 বছর আগে। নিখোঁজ? এমন ভঙ্গি করছে অন্য কিছু জানো না? না স্যার, সত্যি জানি না, খোদার কসম। আমার কথায় কান দিলেন না কোচ। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন। 5 বছর? আকুন নিখোঁজ হয়েছে 5 বছর আগে? বিশ্বাস করতে পারলাম না। অসম্ভব। এ হতে পারে না। এতকাল আগেও হারিয়ে গিয়ে থাকলে কিছুতেও ওকে দেখতে পাওয়ার কথা না আমাদের। পুকুরে যাকে দেখেছি সে নিখোঁজ হওয়া আকু হতে পারে না।
সে অন্য ছেলে। এক নামে কি দুজন থাকতে পারে না? একটা ব্যাপার অবশ্য হতে পারে। পুকুরে যাকে দেখেছি সেও জানে হারানো ছেলেটার কথা। মজা করার জন্য হয়তো মিথ্যে নাম বলেছে আমাদের। কোচ রনসন বাবার সঙ্গে দেখা করে সব বলে দিলেন। বাবার চেয়ে বেশি রেগে গেল মা। কোচের কথা বিশ্বাস করলো। অনেক বকাবকি করলো আমাকে আর ফারিয়াকে। কোনোভাবেই তাকে বোঝাতে পারলাম না যে আমরা মিথ্যা বলি নাই। বড়রা এমনই। নিজেরা যেটাকে ঠিক বলে মনে করে, ভুল হলেও সেটাই ঠিক। হাজার বললেও তাদের ধারণা পাল্টানো কঠিন। হাল ছেড়ে দিলাম। শান্তি ঘোষণা করল মা। শাস্তি ঘোষণা করল মা। পুরো ১ মাস বাড়ির সীমানার বাইরে কোথাও যেতে পারবো না আমরা। জেলখানা। পুকুরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওসব বাবা অবশ্য মানা না করলেও যেতাম না। পুকুরে যাওয়ার ইচ্ছা একেবারেই মরে গেছে আমার। বরং ভেবে দেখলাম, কোন কুক্ষণে যে পুকুরে চোখ পড়েছিল ফাড়িহার। জীবনে অতটা খেলিনি আমি। জ্বালা করছিল মাথার ভেতর। বারবার মনে হতে লাগলো আমাদের উপর অন্যায় করা হয়েছে। ভীষণ অন্যায়। সত্যি কথা বলতে গিয়েছিলাম। যা করা উচিত সেটা করতে গিয়েছিলাম। অথচ মিথ্যে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর। ১ মাসের জেলখানাতে একটা বিরাট শাস্তি। তারপর অকারণে টিম থেকে বের করে দাও। সহ্যের বাইরে। আমাদের কপালে আরো খারাপই আছে। যখনই অন্য ছেলেমেয়েরা শুনবে মিথ্যা কথা বলার অপরাধে টিম থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে মেশা বন্ধ করে দিবে ওরা। কোচ ওদের ধারণা দিবেন আমরা আয়নের চেয়ে খারাপ। ওরাও সেটা বিশ্বাস করবে। একঘরে করবে আমাদের। মিড লেকে বাস করাই মুশকিল হয়ে যাবে। মনকে এইভাবে সান্ত্বনা দিলাম, আমাদের চেয়েও আকর ভাগ্য খারাপ। পুকুরে ডুবে মারা গেল সে। অথচ কেউ বিশ্বাস করবে না সে কথা। কেউ আর খুঁজতে যাবে না। ওর লাশটা তুলে আনা হবে না। নিখোঁজদের তালিকায় নাম উঠবে ওর। সত্যি কি ওর নাম আকিয়ানো? হলেই বা কি? ও তখন মৃত। মৃত মানুষের নাম যাই হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু লাশটা অন্তত তুলে আনা উচিত ছিল। সৎকারের ব্যবস্থা করা যেত। কিন্তু কিভাবে? আমার একার পক্ষে সেটা সম্ভব নয়। ভুলে যদি ভেসে ওঠে তাহলে এক কথা। ভুলে যদি ফেলে ভুলে যদি ভেসে ওঠে তাহলে এক কথা। চোখেতে আশার আলো ঝিলিক দিয়ে গেল মনে। ভুলে যদি ভেসে ওঠে, হ্যাঁ, তাহলে আমরা যে মিথ্যে বলিনি সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু কখন ভাসবে? যতদূর শুনেছি পানিতে মরা মানুষ ভেসে উঠতে কয়েক ঘন্টা বেশি সময় লাগে না। কিন্তু পরক্ষণে আরেকটা কথা ভেবে একদমই গেলাম। যদি পানির নিচে কোনো কিছু আটকে গিয়ে থাকে, ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে সে রাতে ঘুমাতে গেলাম। পরদিন সকালে বাবা মা অফিসে চলে গেল। সিঁড়িতে বসে বসে পড়ার চেষ্টা করছি, কিছুতেই মন বসছে না। এ সময় সাইকেল চালিয়ে এলো ডরথি। ঘরে বসে ছবি আঁকছে ফাটিয়া। আমরা যেমন বই পড়তে ভালো লাগছে না, ওর তেমন ছবি আঁকতে ভালো লাগছে না। কিন্তু কি করব? বাড়ির সীমানা থেকে আমাদের বেরোনো নিষেধ। আগের দিনের ঘটনার পর লুডো ক্যারম খেলতে বিরক্ত লাগছে। ডরথিকে দেখে খুশি হলাম। বললাম, বেশিক্ষণ এখানে থাকা চলবে না তোমার। কার সঙ্গে কথা বললাম মানা আমাদের। মা মানা করে দিয়েছেন। জেলের শাস্তি। আমার কথায় কান দিল না ডরথি। কাল কি ঘটেছে শুনেছি। কোথায়? পত্রিকায়? হেডিং কি? মিডলেকের নবাগত ছেলে পুলিশের সঙ্গে রসিকতা। তুমি রেগে আছো, শান্ত হও। পত্রিকায় দেয়নি, আমার কথা শুনেছি। আমার আম্মা দমকল অফিসে চাকরি করে। তোমার সঙ্গে আমাকে মিশতে মানা করে দিয়েছে। তা তো দেবেই, জানতাম। ঠাস করে বইটা বন্ধ করলাম। কিন্তু আমি কিছু করিনি। আম্মা বলল করেছো। ভুল বলেছেন। সবাই ভুল বলছেন। একটা কথাও বানিয়ে বলনি আম্মা। একটা ছেলের সঙ্গে সতীর দেখা হয়েছিল পুকুরে। ডুবে মারা গেছে ও। নাম জিজ্ঞেস করেছিলাম। প্রথমে বলল আকু। ভাইয়ের নাম জিজ্ঞেস করায় বলল আকিয়ানো কলম্যান। কিন্তু আকিয়ানো তো জানি। বলবে ৫ বছর আগে নিশ্চয়ই নিখোঁজ হয়েছে। ডরিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি ভাবছো ওদের নিয়ে মিথ্যা কথা বলেছি আমি? মাথা নাড়ল ডরথি। ভাবলে তোমাদের সঙ্গে কথা বলতে আসতাম না। আকিয়ানোকে তুমি চিনতে? চিনতাম, তবে খাতে ছিল না। আমি ওর চেয়ে ছোট ছিলাম। ও পড়তো 3rd গ্রেডে, আমি 2nd। সুইমিং টিমে ছিল ও। তখন ওর বয়স 8। ওই বয়সে খুব ভালো সাঁতরাতে পারতো। 8?
যে ছেলেটাকে পুকুরে দেখেছি ওর বয়সও ৮। জিজ্ঞেস করলাম, "খোঁজ রঞ্জন ওকে চিনতেন?" "হ্যাঁ, আকোজ নিখোঁজ হয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছেন। কেসটার দায়িত্ব তারই উপর দেওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি ওকে। আম্মা বলে, এই কারণে একটা অপরাধবোধ রয়ে গেছে তার মনে। তোমাদের উপর এইজন্য এতটা ক্ষেপে গেছেন। তিনি ভেবেছেন তার দুর্বলতাটা জেনে গিয়ে রসিকতা করেছো তুমি। কিন্তু সত্যি বলছি, আমি রসিকতা করিনি। কালকে নাকি আমি আখুর নামটাও জানতাম না। আমি তোমাকে বিশ্বাস করছি। শান্ত হও। যাক, একজন অন্তত আমাকে বিশ্বাস করেছে। অনেক প্রশ্ন ভিড় করে এলো মনে। জিজ্ঞেস করলাম, আহু দেখতে কেমন ছিল? কালো চুল, কালো চোখ, সুন্দর চেহারা, ভালো স্বাস্থ্য। মিলে যায়, পুরোপুরি মিলে যায় আগের দিনের ছেলেটার সঙ্গে। একই ভূতের কাণ্ড। বিশ্বাস করতে ইচ্ছা হলো না। বাবা মা প্রায়ই বলে, ভূত বলে কিছু নেই। কিন্তু আমার ধারণা আছে। এতকাল ধরে এত লোক যখন বিশ্বাস করে এসেছে, কিছু না কিছু নিশ্চয় আছে। আলোচনার খাতিরে ফারিকে জিজ্ঞেস করলাম, ডরথি, কালকে ছেলেটা কে বলতো? আর কেন করলেন? ভূত ভাবছো নাকি? ভাবছি। হতে পারে না? ভূত বলে কিছু নাই। অনেকেই বলে সে কথা। কিন্তু নিজের চোখে যা দেখলাম অবিশ্বাস করে কিভাবে? যা যা ঘটেছে সব করে বললাম ওকে। আমার অদ্ভুত অনুভূতির কথা। পানির নিচে অদৃশ্য কিছু ফাড়িয়াকে টেনে ধরার কথা। কিছু বাদ দিলাম না ডরথির কাছে। চুপচাপ শুনলো। আমার দিকে তাকিয়ে মুচকি হাসল না। আমার মাথা খারাপ হয়ে গেছে এমন ভঙ্গি করলো না। বরং ভয় ফুটতে শুরু করলো ওর চোখে। বললাম, যদি তাই হয়, ওটা আকর ভূত হয়। ফারিয়া দেখে নজর দিল কেন? বুঝতে পারছি না। আচ্ছা, লকেটটা নিতে চাইছে বললে? ওটার জন্য নয় তো? তাই তো? এই কথাটা তো মনে হয়নি। আস্তে মাথায় ঝাঁকলাম। হতে পারে। কালোটা কেড়ে নিতে চেয়েছিল আকু। বারবার বলছিল ওটা ওর। ফারিয়া দিতে চায়নি বলেই ঝগড়া বাঁধিয়েছে। ওকে টেনে নিয়ে গেছে পানির নিচে। দাঁড়াও, ভালো মতো দেখা দরকার ওটা। উঠে গিয়ে ফারিয়ার কাছ থেকে নিয়ে এলাম লকেটটা। প্রথমে দিতে চাইলো না, কিন্তু কেমন দেখতে চাচ্ছি যখন খুলে বললাম, এক মুহূর্ত দেরি না করে খুলে দিল। পিতল পিতল পালিশের শিশি আর ন্যাকড়া দিয়ে বেরিয়ে এলাম। শক্ত হয়ে লেগে থাকা কালো সবুজ পদার্থগুলো ঘষে ঘষে সরাতে লাগলো। ৩ জনের সময় লাগলো। পুরোপুরি সাফ করলাম ময়লা। হাঁটুর তালটা রেখে ঘুরে ফিরে দেখে বলল ডরথি, সুইমিং মেডাল, এরকম জিনিস দেখেছি আমি। ও ঠিকই বলেছে, আমিও দেখেছি। লকেটের এক পিঠে খোদাই করে আঁকা রয়েছে পানিতে একজন সাঁতারুর ছবি। অন্য পিঠে লেখা আকিয়ানো কোরমানের নাম। লকেটটা আঁক করি। ডরথি বলল, মিথ্যে বলেনি। মুসা। ভয় পেয়ে গেছে তখন ফারিয়া। পুকুরের ছেলেটার কথা বলছে। আমি জানি না, হতে পারে সেজন্য নেওয়ার জন্য এত চাপাচাপি করছিল। তাহলে ওর জিনিসটা ওকে দিয়ে দেবো। আমি আর চাই না এটা। দেবো, তবে কোচ রনসনকে এটা দেখানোর পর। চিরকাল তার কাছে মিথ্যাবাদী হয়ে থাকতে পারবো না। চলো, তাহলে এখনই যাই। ট্রেন থেকে তাড়িয়ে দিল। ঘরে আটকা থাকতে ইচ্ছা, এই শাস্তি আর ভালো লাগছে না। ডরথি বলল, তোমার তো বেরোনো নিষেধ। আমি বরং নিয়ে গিয়ে দেখাই তাকে। না, আমি বললাম, তোমাকে আর বিপদে ফেলতে চাই না। আমি নিয়ে যাবো। আমরা যে মিথ্যে কথা বলিনি তাকে বোঝানোর চেষ্টা করবো। পারলে তুমি বরং একটা কাজ করে দাও যদি সাহস হয়। কি? সাইকেল নিয়ে চট করে দেখে আসো একবার, কোনো লাশ ভেসেছে কিনা। যদি না ভাসে, তাহলে শিওর ওটা ভূত। আর কোনো সন্দেহ থাকবে না, ওটা ভূতই। হ্যাঁ বলল, লকেটটা এক্ষুনি করে ফেলে দেওয়া উচিত। আকুকে আর কষ্ট দেওয়ার কোনো মানা হয় না। দেব, ভূত হলে তবে। পুকুরে গিয়ে দেখে এলো ডরথি। ও সাহসের প্রশংসা করতে হবে। ওই বন্যের মধ্যে একা একা পুকুর পাড়ে গিয়ে লাশ ভেসে থাকতে তা দেখার কথা ভাবলেই গা ছমছম করে। তারপর রয়েছে ভূতের ভয়। নিরাপদে ফিরে এলো সে। জানালো কোনো লাশ দেখতে পাইনি। আমি জানতাম পাবে না, তাই পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য পাঠিয়েছিলাম ওকে। রাতে রাতে ছাড়া দেখা করার জন্য না কোচের সঙ্গে। তার অফিস কোথায় জানি না। দেখা করতে হলে স্কুলে যেতে হবে, যেখানে সুইমিং প্র্যাকটিস হয়। তখন বাড়ি ফিরে আসবে মা। তাকে জানিয়ে যাবে না।
যেতে দেবে না। তাকে না চিনতে গোপনে যেতে হবে। সুতরাং সন্ধ্যায় খাওয়ার পর বাবা-মা যখন কাজে ব্যস্ত হলো, আমাদের বেডরুমের জানালা খুলে নিঃশব্দে বেরিয়ে গেলাম আমরা। বাড়ি থেকে স্কুল বেশ খানিকটা দূরে, ৫ মাইল। তবে সাইকেলে চেপে যেতে বেশি সময় লাগে না। জানা ছিল বলে আমার লাগলো আরো কম। ভেতরে ঢুকলাম না। বলা যায় না কি মেজাজে আছেন কোচ। আমাকে দেখলে হয়তো চিৎকার শুরু করবেন। ঘাড় ধরে বের করে দিতে পারেন টিমের ছেলেমেয়েদের সামনে। অত অপমান সইতে পারবো না। তাছাড়া লকারটার কথা জানুক, তাও চাই না। ডরিতে কথা দিয়েছে কাউকে বলবে না। ওকে বিশ্বাস করি আমি। পার্কিং লটে আর কয়েকটা গাড়ি। বেশিরভাগই পুলে প্র্যাকটিস করতে আসা ছেলেমেয়েদের বাবা-মাদের। কোচ রনসনের গাড়িটা খুঁজে বের করে ওটার কাছে লুকিয়ে রইলাম। চোখ সুইমিং পুলের দিকে। কারা কারা ঢুকছে, বেরোচ্ছে সব দেখতে পাচ্ছি। প্র্যাকটিসের পর বেরিয়ে আসতে লাগলো ছেলেমেয়েরা। যারা সাইকেলে করে এসেছে, যারা সাইকেল নিয়ে চলে গেল। যারা ছেলে আমার সঙ্গে এসেছে, তারা গাড়িতে করে গেল। কেউ দেখতে পেল না আমাকে। সবার শেষে বেরোলেন কোচ। সবসময় তাই করলেন। ভালো করে দেখে নেন কেউ ভেতর থেকে এলো কিনা। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে কিনা। খুব গোছানো স্বভাবের লোক তিনি। কড়া নজর। গাড়ির দিকে এসে তাকালেন। চাবি বের করলেন পকেট থেকে। দরজা খোলার জন্য তালায় চাবি ঢুকিয়েছেন। এই সময় আমি দেখলাম, স্যার। চমকে গেলেন তিনি। হাত চলে গেল কোমরের কাছে। তবে হোস্টার নেই ওখানে। সাঁতার ট্রেনিংয়ের সঙ্গে সময় ইউনিফর্ম পরে আসেন না। বারো রেখে আসেন। আমার মনে হলো আনেননি, ভালো করেছেন, নাহলে হয়তো গুলি খেয়ে মরতে হতো আমাকে। মনে মনে গালি দিলাম নিজেকে, আমি একটা গাধা। চুপি চুপি একজন পুলিশ অফিসারের পেছনে গিয়ে হয়ে চমকে দেওয়াটা মোটেও ঠিক হয়নি। ঘুরে দাঁড়ালেন তিনি। বড় হয়ে মতো সেজন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি চাই? আপনাকে একটা জিনিস দেখাতে এনেছি স্যার। পকেট থেকে লকেটটা বের করে তার হাতে দিলাম। উল্টে পাল্টে দুটো পিঠি দেখলেন তিনি। আলোর নিচে খোদাই করা নামটা দেখলেন। মুখ তুলে থাকেন আমার দিকে, কোথায় পেলে? আমি না, ফারিয়া পেয়েছে। পুকুরে, পানির নিচে। আকিয়া নকল মানের লকেট। এটা পেয়ে শয়তানিটা করেছ? বানিয়ে বলেছ সব? না স্যার, সত্যি বলছি, একটা কথা বানিয়ে বলিনি। সব সত্যি, প্রমাণ করতে হবে। আপনি বুঝতে পারছেন না? আক্কু এটা ফেরত চাইছে। ও পুকুরের মধ্যে থাকেও। কাল ফারিয়াকে লকেটের জন্য চুরি মারতে চেয়েছে। পুকুরে কেউ নেই। ধমকে উঠলেন কোচ। আবার মুঠো হয়ে গেছে হাতের আঙ্গুল। কাল তোমার সামনে প্রচুর খোঁজাখুঁজি করেছি, দেখেছ? করেছি ৫ বছর আগেও, যখন আখ্যান নিখোঁজ হয়েছিল। কিন্তু ওর লকেট পাওয়া গেছে পুকুরে। তাতে কি? সাঁতার কাটতে গিয়ে হারিয়ে গেছিল হয়তো। গলা থেকে খুলে পড়ে গিয়েছিল। এতে প্রমাণ হয় না যে ও পুকুরে ডুবে মারা গেছে। ওর প্রেত এখনো ঘুরে বেড়ায় পানিতে। মানুষ নামলে চুইয়ে মারতে যায়। ভূত বলে কিছু নেই। কিন্তু, কোনো কিন্তু নেই। লকেটটা ছুঁড়ে ফেলে দিতেন কোচ। আখিয়ান কোরবানের কথা মন থেকে দূর করুন। নইলে আর টিমে ফিরে আসার কথা ভুলে যাও। আর কোনো আশা নেই। অন্তত আমি যতদিন এই টিমের কোচ। যাও, বাড়ি যাও। খোঁজে এখানে আসবে না। তোমার মুখ দেখতে চাই না আমি। গাড়িতে উঠে চলে গেলেন তিনি। পার্কিং লট থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর লকেটটা খুঁজতে গেলাম। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। চাঁদে আলোয় চকচক করছে ওটার রূপালি পিঠ। তুলে নিয়ে পকেটে করে বাড়ি রওনা দিলাম। আমাকে ঢুকতে দেখে ফেললাম মা। স্বাস্থ্যের মেয়াদ আরো ৭ দিন বাড়িয়ে দিল। তাতে কোনো রকম প্রতিক্রিয়া হলো না আমার। অধিক শোকে পাথর হয়ে গেছি আমি। এটা চাপা যন্ত্রণা আমার উপরে ফিরে আসতে লাগলো তখন। ঘুরে দেখলাম ফারিয়া ঘুমিয়ে পড়েছে। দেখলাম না ওকে। এত রাতে জানানো কোনো প্রয়োজন নেই। যা বলার কাল সকালে বলতে পারবো। নিজের বিছানায় বসে লকেটটা হাতের তালুতে রেখে দিলাম। জিনিসটা সুন্দর। আমার হলেও কাউকে দিতে চাইতাম না। কেউ নিয়ে গেলে আনার চেষ্টা করতাম। তবে যেন কাউকে ছুঁয়ে মারতে দিতাম না, এটা ঠিক। বা গাড়ির নিচে ফেলে মারার চেষ্টা করতাম না। এই মুহূর্তে মনে হলো একই আইনকে গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে মারতে চাইছিলাম। রাস্তার পর সাইকেলের সামনে এমন করে
সে দাঁড়িয়েছিল যাতে হাইক সাইরেন করাতে বাধ্য হয় সে। গুতু খাই গাড়ি দেয়। লকেটটা ফেরত পাওয়ার জন্য খুন করতে দ্বিধা নেই আকুর। তখন পর্যন্ত কাউকে করতে পারেনি যদিও। মেহের ভাগ্য ভালো বলে বেঁচে গেছে ফারিয়া আর আয়ান। ওরা না পেলে আরো কি করবে আকু কে জানে। ভূতের কোনো বিশ্বাস নেই, যা খুশি করে বসতে পারে। সুতরাং দেরি না করে আর কোনো ভয়াবহ বিপদ ঘটে যাওয়ার আগেই কাল সকালে গিয়ে এর লকেটটা ফেরত দিয়ে আসতে হবে ভাবলাম। পারলে তখনই দেওয়া উচিত ছিল, কিন্তু অত রাতে আর বেরোতে ইচ্ছা করলো না। এমনিতে কোচের দুর্ব্যবহারে মনটা খারাপ হয়ে গেছে। তারপর রাতের বেলা বনের ভেতরে একটা ভূতের পুকুরে যাওয়ার সাহস করে উঠতে পারলাম না। আর বিছানার পাশে একটা উঁচু তাক আছে, ওপরের অংশটা হাতের ফুট দুয়েক নিচে। ওখানে কফির টিনে ভরে রেখে দিয়েছে বাবা। নিরাপদে রাখার জন্য লকেটটা সেই টিনে রেখে দিলাম। শুধু যে নিরাপত্তার জন্য ওখানে রাখলাম তা নয়, ওটার দিকে তাকাতেও তখন অস্বস্তি লাগছিল। থাক, আড়ালেই থাক। শুয়ে পড়লাম বিছানায়, চোখ বন্ধ করে আর ভাবতে লাগলাম, ইস, আবার যদি টিমে ফিরে যেতে পারতাম, কোনোভাবে যদি কোচকে বিশ্বাস করাতে পারতাম আমি মিথ্যে বলিনি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঘুমিয়ে পড়লাম। ভূত বলে কিছু নেই। লকেটে ছুড়ে পানিতে ফেলে দিলেন কোচ রনসন। টুক করে চলে গেল ওটা। চিৎকার করে কাঁদতে লাগলো ফারিয়া। কেঁদে কেঁদে বলল, আমার লকেট, আমার নিজের হাতে দিতে চেয়েছিলাম আপুকে। হেসে হেসে উঠল আয়ান। ঠেলতে ঠেলতে ফারিয়াকে নিয়ে চলো পানির কিনারে। খিক করে হেসে বলছে, যাও না, নিজে তুলো না ওটা পানি থেকে খুকি। অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো ফারিয়া, কিন্তু আমি কিছু করতে পারছি না। নড়তে পারছি না, শব্দ করতে পারছি না। এক ধাক্কা মেরে ওকে পানিতে ফেলে দিল আয়ান। কোনো মতো সোজা হলো ফারিয়া। তীরের দিকে না আসে গভীর পানির দিকে সাঁতরে চল। লকেটটা যেখানে ডুবেছে সেখানে পৌঁছে গেল, থামলো। ডুব দিল ওটা তুলে আনার জন্য। আমি অপেক্ষা করছি, কিন্তু উঠে আর আসছে না ফারিয়া। কোচ স্যার, অনেক চেষ্টায় কথা ফুটলো আমার মুখে। কোচ, ও মারা যাচ্ছে। চুই মেরে ফেলা হচ্ছে আমার বোনটাকে। আমার দিকে পিট করে দাঁড়িয়ে আছেন লনসন। পুকুরে কেউ নেই। ফারিহা আছে, ফারিহা। একটি বারের জন্য মুখ ঘুরে তাকালেন নাতি। ফারিয়াকে সাহায্য করতে গেলেন না। আমি যেতে পারি, কিন্তু পানিতে আনতে ভয় লাগছে। সব দ্বিধাদ্বন্দ্ব ফেলে পানিতে মা বাড়লাম। ফারিয়াকে মরতে দিতে পারি না। পানিতে পা রাখলাম। এক পা দুই পা করে নামতে নামতে হাঁটু পানি, কোমর পানি, শেষে বুক পানিতে নেমে গেলাম। ডুব দিয়ে সাঁতারতে লাগলাম। চোখ খোলা রেখেছি, আশেপাশে নিচে তাকে খুঁজছি ফারিয়াকে। ওই তো, ওই তো দেখতে পেলাম ওকে। অসংখ্য লতা ওকে আষ্টা পৃষ্ঠে চেপে রেখেছে, টেনে রেখেছে নিচের দিকে। দ্রুত সাঁতরে ওর দিকে এগিয়ে গেলাম। আমার হাতে নাতে লতার ছোঁয়া লাগলো। পিচ্ছিল সবুজ পদার্থ লেগে যাচ্ছে। কোনো নজর নেই আমার। একমাত্র চিন্তা কি করে ফারিয়াকে বাঁচাবো। এগিয়ে যেতে লাগলাম, ওর আরো কাছে হাত চেপে ধরে টান দিতে পারি। সামনে পড়লো আয়ান, চোখ খোলা, মুখা। লতার জঙ্গলে আটকে পড়া দম বন্ধ হয়ে মারা গেছে ও। ঠেলা দিয়ে ওকে সরিয়ে সাঁতরে এগোলাম ফারিয়ার দিকে, কিন্তু সরে গেল ও। কিসে যেন হ্যাচকা টান মেরে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিল। শুতে পারলাম না। লকেটটা ওর গলায় ঝুলছে। আমাকে কিছু বলার জন্য মুখ খুললো, কিন্তু কথা বলতে পারলো না। বুদবুদ বেরিয়ে উপর দিকে চলে গেলাম। আমার শক্ত করে পেঁচিয়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর লতাগুলো। এ সময় ওর কাঁধের উপর দিয়ে উকি দিল আঁখু। আমার দিকে তাকিয়ে হাত দাঁত বের করে হাসলো। ওই লকেট আমার। শুনতে পেলাম আঁকুর চিৎকার, ওটা তুমি চুরি করেছো, কেড়ে নিয়েছো আমার থেকে। পানিতে লাথি মেরে গতি বাড়িয়ে ফারিয়াকে ধরার চেষ্টা করলাম, পারলাম না। ওকে সরিয়ে নিল আঁকু। আর বুঝে ওকে বাঁচাতে পারলাম না। বুদবুদ বেরোচ্ছে না ফারিয়ার মুখ থেকে। চোখ দুটো খোলা, কিন্তু আমি জানি দেরি হয়ে গেছে অনেক। বুঝতে পারছি মারা গেছে আমার ছোট বোনটা। চিৎকার করে উঠতে লাগলাম,
স্বর বেরোলো না। নাক মুখ দিয়ে পানি ঢুকে আমার দম আটকে দিলাম। ঝটকা দিয়ে উঠলাম বিছানায়। জোরে, জোরে শ্বাস টানছি। চাদরটা পেঁচিয়ে গেছে গায়ে। লাথি মেরে ছড়ালাম। দুঃস্বপ্ন দেখছিলাম এতক্ষণ। সকাল হয়ে গেছে। বাইরের গাছপালা সবুজ ঘাস চোখে পড়ছে। বৃষ্টি হচ্ছে। পানির ধারা গড়িয়ে নামছে জানালার কাছ বেয়ে। ডুবে যায়নি ঠিক। ফাটিহাও ডুবে মরেনি। কিন্তু স্বপ্নের ওই ভয়ঙ্কর অনুভূতিটা এখনো দূর হয়নি মাথা থেকে। রয়ে গেছে। ফারিহার বিছানার দিকে চোখ তাকাতেই চমকে উঠলাম। ধড়াস করে উঠল বুক। ও নেই বিছানায়। আতঙ্কে সাবার চোখ ধরতে লাগলো। নিজেকে বলছিলাম ভয় পাওয়ার কিছু নেই। খুব ভোরে ওঠে ফারিহা। বাথরুমে গেছে। নয়তো লিভিং রুম কিংবা রান্নাঘর। ও বিছানায় নেই বলে যে সাংঘাতিক কিছু ঘটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু স্বস্তি পেলাম না। শান্ত হতে পারলাম না। স্বপ্নের রেশ তখনও কাটেনি মগজ থেকে। উঠে গেলাম। লিভিং রুমে পেলাম না ওকে। রান্নাঘরে এমনকি বাথরুমেও নেই। বাবা মা চাকরিতে চলে গেছে। ফারিহার নাম ধরে চিৎকার করে ডাক্তার লাগলাম। সাড়া এলো না। বাড়িতে শুধু আমি একা। দৌড়ে ফিরে গেলাম আমাদের সবার ঘরে। খাটের উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে তাকে কাছে ডাকলাম কফির টিনটা। বিছানায় ছেড়ে দিলাম ভেতর সমস্ত পেরেক। চাঁদার উপর ছড়িয়ে পড়লো ওগুলো। লকেটটা নেই। অবাক লাগলো। এত উপর থেকে পড়লো কি করে ফারিহা? ও নিয়ে বেশি ভাবলাম না। পারুক যে ভাবেই। আসল সত্যটা হলো ওটা নেই। লকেটও নেই। সেও নেই। কোথায় গেছে জানি আমি। সেই পুকুরে। আকুর কাছে। কাপড় বদলানোর সময় নেই। বৃষ্টির মধ্যে ছুটে বেরোলাম ঘর থেকে। ফারিহার নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে পৌঁছে গেলাম বনের ভেতরের কাঁচা রাস্তা দিয়ে। জবাব পেলাম না। আরো জোর ছুটতে লাগলাম। পায়ে জুতা নেই। চোখে পাথর। রাস্তায় পড়ে থাকা শুকনো ডালের মাথা আর পাইন সিরিলের কচলা খালি গায়ে। কেয়ার করলাম না। ব্যথাও লাগছে না। শরীরের সমস্ত বোধশক্তি যেন নষ্ট হয়ে গেছে প্রচন্ড ভয়ে। গাছপালার ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলাম পুকুর পাড়ে। ফারিয়াকে দেখতে পেলাম। পাজামা পরে চলে এসেছে। গলায় ঝুলছে লকেট। পানিতে নেমে পড়েছে। এক পা এক পা করে এগেছে পানির দিকে। সাঁতার কাটছে না। কোমর পানি, বুক পানি, গলা পানি। মাথাও ডুবে গেল পানিতে। কোনো খেয়ালই নেই যা। চিৎকার করে নাম ধরে ডাকলাম। ফিরে তাকালো না। যেন শুনতে পাইনি। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। ডুব দিয়ে সাঁতরে গেলাম। ফারিয়া যেখানে তুলে গেছে সেখানে পৌঁছে ওকে দেখতে পেলাম না। এক নাগাড়ে পানিতে দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটা। কাদা উঠে ঘোলা করে দিয়েছে পানি। কিছুই দেখা যায় না। সাঁতার কাটার জন্য সামনে বাড়িয়ে দেয় আমার হাত দুটো পর্যন্ত ঠিক করে দেখতে পাচ্ছি না। বেশি উঠে দম নিয়ে আবার ডুব দিলাম। পাগলের মতো হাতাতে দিলাম চারপাশে পানিতে। হাতে নামলো সমস্ত কিছু। খামচে ধরে টান দিলাম। ফারিয়ার একেবারে মুখের কাছে চলে গেল আমার মুখ। নড়লো না। হাঁ করে আছে। স্বপ্নে যেমন দেখেছি। তবে তাতে ভয় নেই। চোখ খোলা। যেন খুলে রেখে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ। লতা পেঁচে আছে সারা গায়ে। টান দিয়ে সরানোর চেষ্টা করলাম কিন্তু লতা ছিল না। আরো নিচে নেমে গিয়ে আগেরবার মতো হ্যাঁচকা টেনে ঘোড়া উপরে ফেলার চেষ্টা করলাম। কাজ হলো না। অনেক টানাটানি করে একটা লতা ছিঁড়তে পারলাম না। দম পুড়ে গেল। ভেসে উঠে দম নিয়ে আবার ডুব দিলাম। সারাক্ষণ আমার একটাই দুর্ভাবনা। ভাই আটকা আছে লতার মধ্যে। ওকে বাঁচাতে পারবো না। ও মারা যাচ্ছে। নিচে নেমে ফারিয়াকে ধরে ঝাঁকুনি দিলাম। ওকে জাগানোর চেষ্টা করলাম। কোনো ভাবান্তর হলো না। একেবারে শরীর ঢিল দিয়ে ঝুলে আছে পানিতে। জ্যান্ত সাপের মতো ওর গলা পেঁচে যেতে লতাগুলো। ওকে শ্বাসরোধ করে হত্যা করতে চাচ্ছে। ওগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে টেনে ছাড়ার চেষ্টা করলাম। লাভ হলো না। একটা লতাও ছিঁড়তে পারলাম না। আমার আঙ্গুলও পেঁচিয়ে ফেলে চেপে ধরতে আসতে হলো। আমার পা পেঁচে ধরলো লতা। বাহু পেঁচাতে শুরু করলো। ঝটকা দিয়ে এদিক ওদিক সরিয়ে হাত দুটোকে মুক্ত করতে পারলাম। কিন্তু পা আটকে ফেলেছে। আর কাক। পরে দেখা যাবে কি করতে পারি। আগে ফারিয়াকে মুক্ত করা দরকার। ওর হাতে পেঁচানো লতাগুলো দুদিক থেকে চেপে ধরে টেনে ছিঁড়ে ফেলতে লাগলাম।
সেই আগের মতো অবস্থা। একটা লতাও ছিল না। ফারিহার বুকের লকেটটা দুলছে অস্পষ্ট দেখতে পাচ্ছি। লকেট? বিদ্যুর মতো ছিটকে দিয়ে গেল মাথায়। ওর লকেটটাই চায় আকুম, ফারিয়াকে না। ওটা ওকে দিয়ে দিলেই আমাকে ফারিয়ার কাছ থেকে টেনে সরিয়ে নিতে শুরু করলো লতাগুলো। থাবা মেরে ধরার চেষ্টা করলাম লকেটটা। ফসকে গেলাম। আবার থাবা মারলাম। আঙ্গুলে বাঁধতে আরেকটু বাড়ি চেপে ধরলাম। ঠিক এই সময় চোখে পড়ল আকুকে। আমাদের সঙ্গে আছো। এতক্ষণ দেখেনি। ফারিয়ার পেছনে ওর কাঁধের উপর ডুকি দিয়ে আছে। স্বপ্নে যেমন দেখেছিলাম। ও নড়ছে না। কেবল একটা প্রয়োজনে ওর সাথে কাজ করছে সেটা বুঝতে পারলাম। চিৎকার করছে না। কথা বলার জন্য মুখ খুলছে না। তো আমার কানের মধ্যে টেলিফোন রিসিভারের মধ্যে বলল, ওটা আমার। লকটা ধরে হ্যাঁচকা টানতে পারলাম। ছিল না। আবার টানলাম। ছিটতে হবে। আবার, আবার। ছিঁড়ে গেল চেন। পানির মধ্যে আমার হাতটাকে টেনে এনে যতটা জোরে সম্ভব ছুড়ে দিলাম আকুর দিকে। ওকে ভেদ করে চলে গেল ওটা। পায়ের যেন ওর ছবিটা নেই, দেহ নেই। দূরে দূরে নেমে গেল নিচের দিকে। আলতো করে গিয়ে পড়লো নিচের কাদায়। অবাক কাণ্ড। একেবারে পরিষ্কার হয়ে গেছে পানি। কাদা নেই। সব দেখতে পাচ্ছি। চিৎকার করে বলার চেষ্টা করলাম, তোমার জিনিস তুমি পেয়েছ। ফারিয়াকে ছেড়ে দাও, এবার রাখো। অদৃশ্য হয়ে গেল সে। মুহূর্তেই ঢিলা হয়ে দিয়ে আমাকে ফারিয়াকে ছেড়ে দিল লতাগুলো। ওকে নিয়ে ভেসে উঠলাম। গলা জোরে ধরে ঠেলে নিয়ে গেলাম, সাথে থাকলাম তীরের দিকে। ডাঙায় তুলে চিৎ করে শোয়ালাম। নিঃশ্বাস বন্ধ। পানিতে ডুবে অচেতন হয়ে যায় মানুষ। তার ফুসফুসে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে অক্সিজেন দিতে হয় স্কুলে শিখেছি। ওর ঠোঁট ফাঁক করে আগে নিলাম মুখে কোন জিনিসটা আটকাছে কিনা। তারপর দু আঙ্গুলে নাক টিপে ধরে মুখ লাগে জোরে জোরে ফু দিতে লাগলাম। একই সঙ্গে চাপ দিতে লাগলাম বুকে। ২ চাপ, ফু চাপ চললেই হবে। কতক্ষণ দিয়েছি মনে নেই। মরিয়া হয়ে গেছি আমি। বাঁচাতেই হবে ওকে। মুক্ত দেওয়া চলবে না। পানি বেরোতে শুরু করলো আমার মুখ থেকে। উপর করে শুইয়ে দিয়ে পিঠে চাপ দিলাম। গল করে পানি বের হতে লাগলো ওর মুখ থেকে। দম নিতে শুরু করলো। মুসা বলে আবার কাশতে লাগলো। আমার গলা জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। ভয়ে বসে রইলাম দুজনে। কতক্ষণ জানি না। বৃষ্টি তখন থেমে গেছে। ফারিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলাম। প্রথম ফোন করলাম হসপিটালে, অ্যাম্বুলেন্সের জন্য। তারপর বাবাকে কি ঘটেছে বললাম। আমার তখনও ভয় ছিল। দম নিতে পারছি না বলে যে ঠিক হয়েছে ফারিয়া তা নয়। ওর ফুসফুসে আরো পানি থাকতে পারে। ওগুলো বের না করা পর্যন্ত নিরাপদ নয়। অ্যাম্বুলেন্স এসে ফারিয়াকে নিয়ে গেল। আমি গেলাম সঙ্গে। মা আর বাবা ওখানে দেখা করলো আমাদের সঙ্গে। এক্স-রে করা হলো ফারিয়ার। আরো কিছু পরীক্ষা করে ডাক্তার জানিয়ে দিলেন ও ঠিকই আছে। তবে বার্ধ সতর্কতা হিসেবে একটা দিন ওকে হাসপাতালে রেখে দিতে চাইলেন। অন্তত রাতটা। গোলমাল কিছু হলে তখনই হওয়ার সম্ভাবনা বেশি। রাতে আমি রয়ে গেলাম ওর সঙ্গে। অনেক কথা জিজ্ঞেস করলাম। পুকুরে যাওয়ার কথা মনে করতে পারল না। ডাক্তার বললেন ওটা সাময়িক স্মৃতিভ্রম। অনেকক্ষণ পানিতে ডুবে থাকার কারণে হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। আমি নিশ্চিত যে আকুই ওর উপর ভরপুর করেছিল। ওকে নিয়ে লকেটটা পাঠিয়েছিল। ওকে টেনে নিয়ে গেছিল পুকুরে। এই কারণেই কিছু মনে করতে পারিনি ফারিয়া। তো সে কথা বললাম না ডাক্তারকে। বললে আমার কথা বিশ্বাস তো করতেনই না। এমন চোখে তাকাতেন যে রাগ লাগতো। ফারিয়া বেঁচে যাতে এত স্বস্তি পেয়েছিলাম না যে তারা আদেশ অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো শাস্তি দিলেন না ওকে। বরং রেগে গেল শহর কর্তৃপক্ষের উপর। ওরকম একটা জলজ উদ্ভিদ বোঝাই পুকুর অরক্ষিত অবস্থায় রেখে দেওয়াতে ছোটদের জন্য ওটা দারুণ বিপজ্জনক। প্রতিবাদ জানাতে গিয়ে লাগলেন। পক্ষ নিল শহরে আরো কিছু লোক। সবাই মিলে এমন শোরগোল তুলল, কর্তৃপক্ষ বাধা হলো পুকুরের একটা ব্যবস্থা করতে। ২ দিন পর দমকল বসিয়ে পুকুরে পানি সেচা শুরু করলো। সব পানি সেচে ফেলার পর আকিয়ানো কোলম্যানের কঙ্কালটা খুঁজে পেল ওরা। এটা কাঠের কান্ডের নিচে লতার ডঙ্গলের মধ্যে এমন ঢুকে আটকে ছিল, পানির মধ্যে দেখা যায়নি। এই কারণে মৃতদেহ খুঁজে পায়নি ৫ বছর আগে যারা খুঁজতে নেমেছিল। হাড়গুলো ছাড়া কিছু অবশিষ্ট ছিল না ওর। তবু ওগুলোর একটা ময়নাতদন্ত করা হলো। ডাক্তার রায় দিলেন পানিতে ডুবে মারা গেছে ছেলেটা।
খুন করা হয়নি বা অন্য কোনো কারণে নয়। মিড লেকে তখন থাকেন আকুর বাবা-মা। অন্য শহরে চলে গেছেন। তাদের উপর দেওয়া হলো স্থানীয় খবর তাদের খবর দেওয়া হলো। স্থানীয় কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। বাবা-মার সঙ্গে আমরাও গেলাম। আকুর বাবা-মা অনেক কাঁদলেন। ছেলের লাশটা খুঁজে পেয়েছি বলে ধন্যবাদ দিলেন আমাদের। বারবার বলতে লাগলেন, আমরা না থাকলে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না ওটা। কে ফারিয়াকে মারতে চেয়েছিল সে কথা তাদের বললাম না। ছেলে মরে মরে ভূত হয়ে যায় এ কথা শুনলে দুঃখ আরো বাড়তো তাদের। মানসিক অশান্তিতে ভুগতেন। দিন ৭ পর ওই শুকনো পুকুর পাড়ে আবার গেলাম আমি। আমাদের উপর থেকে শাস্তির আদেশ তুলে দিয়েছে মা। বাড়ির চৌহদির মধ্যে আর আমাদের আটকে থাকতে হয় না। যেখানে ইচ্ছা যেতে পারি। পুকুর পাড়ে দাঁড়িয়ে কাদার দিকে তাকালাম। পানি না থাকায় মরে শুকিয়ে গেছে জয়ন্তলতার শ্যালা। সবুজ রং কালো হয়ে গেছে। কোনো জায়গায় ডুব দিয়েছিল ফারিয়া মনে আছে আমার। সেদিকে তাকালাম। ওর কাছাকাছি আকুর কঙ্কালটা পাওয়া গেছে। একবার দ্বিধা করে জুতা খুলে নেমে গেলাম ওখানে। ঠান্ডা আঠালো কাদায় গলা ডুবে গেলাম। টান দিয়ে তুলতে প্রথম আটকে ধরে রাখে। তুলে আনলে পচাত পচাত করে শব্দ হয়। শীত শীত করে গা। এগিয়ে চললাম। গিয়ে দাঁড়ালাম সেই জায়গায় যেখানে ডুবেছিল ফারিয়া। আশেপাশে তাকাতে লাগলাম। প্রথমে কিছু চোখে পড়লো না, শুধু কাদা আর মরা উদ্ভিদ। কিছু মরা ডাল ও গাছের কাণ্ড ছড়িয়ে ছিটে পড়ে আছে। চোখের কোণে ঝিক করে উঠলো কি যেন। মাথা ঘুরিয়ে ভালো করে তাকানোর চেষ্টা করলাম। ফুট ৩ কাদার মধ্যে চকচকে একটা কিছু বেরিয়ে আছে। আঙ্গুল ঢুকিয়ে টেনে তুললাম। খাড়া হয়ে কাঁদায় গেঁথেছিল লকেটটা। চেনের বেশিরভাগ কাঁদার নিচে। আকুর লকেট। চেনটা ছেঁড়া, আমি ছিঁড়েছি, মনে আছে। ওটা পকেটে ভরে নিয়ে বাড়িতে চলে এলাম। ভালো করে ধুয়ে নিলাম চেন আর লকেট, যাতে এক বিন্দু কাদা না থাকে। রান্নাঘরে বসে ছবি আঁকছে ফারিয়া। ওকে ডাকলাম না। ও এখন স্বাভাবিক। এমন কিছুর মধ্যে আর ওকে নেওয়া উচিত হবে না, যাতে ভয় পায়। এমনিতে রাতের বেলা ও আকুল বা অস্থির থাকে। যা করার আমাকে একলাই করতে হবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পরে বলা যাবে ওকে। গ্যাস থেকে সাইকেল বের করে নিয়ে গোরস্থানে রওনা হলাম। গেটের ভেতর ঢুকে ঘাসের পর সাইকেলটা শুয়ে রেখে পায়ে পেয়ে গেলাম আকুর কবরের দিকে। প্রচুর ফুল পড়ে আছে ওপরে আর আশেপাশে। বেশিরভাগই শুকনো। তাজা ফুলও আছে। বোধহয় সেদিনই রেখে গেছেন আমার বাবা-মা। কবরের ওপরে আলগা মাটিতে বসতে সময় নেবে। দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইলাম সেদিকে। কিছু বললাম না। মনে মানুষের সঙ্গে বলে লাভ নাই। আমার কথা জবাব দিতে হবে না। অদ্ভুত একটা অনুভূতি হলো। এরকম অনুভূতি আগেও হয়েছে। আয়ান যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেদিন। মনে হলো কেউ আমার উপর নজর রাখছে। কিন্তু সেদিন আর ভয় পেলাম না। কারণ অপঘাতে মারা গেলেও তুলে এনে ধর্মীয় মতে খবর দেওয়া হয়েছে আর লাশ। আচার অনুষ্ঠান সব করা হয়েছে। নিশ্চয়ই এর প্রতি বেরিয়ে এসে আর কারো ক্ষতি করতে চাইলাম না। ওর কবরের পাশে বসে পড়লাম। হাত দিয়ে খামচে আলগা মাটি সরিয়ে দিলাম, একটা গর্ত করলাম। পকেট থেকে লকেট আর চেনটা বের করে রেখে দিলাম গর্তে। মাটি নিয়ে আবার ভরাট করে উঠে দাঁড়ালাম। যাক, আর কোনো হাহাকার থাকবে না আকুর। মৃতের জগতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এখনো। মুসা, লাফিয়ে উঠলাম। বোমা ফাটলো মনে হলো আমার পেছনে। চমকে ফিরে তাকালাম। দাঁড়িয়ে আছেন কোচ রঞ্জন, হাতে ফুলের তোড়া। সরে তাকে জায়গা করে দিলাম। এগিয়ে গিয়ে ফুলের তোড়াটা কবরের উপর রাখলেন তিনি, ঠিক যেখানটায় আমি লকেটটা পুঁতেছি তারপর। এটা আমি নীরবে দাঁড়িয়ে থেকে বুঝি প্রার্থনাই করলেন। তারপর পিছিয়ে এসে তাকালেন আমার দিকে। চোখে সেই শীতল কঠিন দৃষ্টি আর নেই। তাকায় বিষণ্ণতা। তোমার কাছে মাপ চাওয়া উচিত আমার, মোসা, বললেন তিনি। তুমি সেদিন সত্যি কথাই বলেছিলেন। রাগের জ্বালায় তোমার কথা শুনতে পর্যন্ত চাইনি। আমি দুঃখিত। দারুণ অস্বস্তিতে পড়ে গেলাম। রনসনের মতো একজন বড় মানুষ আমার কাছে মাফ চাইবেন, এমন নরমে কথা বলছেন, লজ্জায় লাগতে পারবো আমার।
কথা জোগালো না মুখে। কোনমতে শুধু বললাম, "আমি কিছু মনে করিনি স্যার। তোমাকে ফারিয়াকে টেনে ফিরিয়ে নেওয়া হলো। আগামী সোমবার প্র্যাকটিস করতে যাও।" "নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ স্যার।" আনন্দে অধীর হয়ে ফারিয়াকে সুখবরটা দেওয়ার জন্য সাইকেলের দিকে পা বাড়াতে গেলাম। কোচ ডাকলেন, "মুসা।" ফিরে তাকালাম। "মুসা, তুমি সত্যি আকিয়ানাকে দেখেছো?" পাগল ভেবে আবার না আমাকে টিম থেকে বাদ দেওয়া হয়, মানসিক রোগের ডাক্তার কাছে পাঠানো হয়, এই ভেবে মিথ্যা বলতে চাচ্ছিলাম। সেই বিচিত্র অনুভূতিটা হলো আবার। মনে হলো আকুল আত্মা কষ্ট পাবে। মিথ্যা বলতে পারলাম না আর। বললাম, "দেখেছি।" মাথা ঝাঁকালেন তিনি। আবার ১ মিনিট নীরবে তাকিয়ে রইলেন খবরের দিকে। তারপর আমাকে ধন্যবাদ দিয়ে প্র্যাকটিসে যাওয়ার কথাটা আরেকবার মনে করে দিয়ে গেটের দিকে হাঁটতে শুরু করলেন। তার কথার জবাব দিলাম আমি। কিন্তু সেটা শুনলেন বলে মনে হলো না। বাড়ি ফিরে ফারিয়াকে জানালাম আমাদের টিমে ফিরিয়ে নেওয়া হয়েছে। খুশিতে দেই দেই করে নাচা শুরু করলো সে। একটু দ্বিধা করে লকেটটা কি পেয়েছে সে কথা বলল আমাকে। শুনে ক্ষণিকের জন্য চুপ হয়ে গেল। ভয় দেখা দিল চোখের তলায়। তো বেশিক্ষণ স্থায়ী হলো না সেটা। হাসিমুখে বলল, "ভালো করেছ। এবার আকুল আত্মশান্তি হবে।" ড্রাইভওয়েতে সাইকেলের বেলের শব্দ শুনলাম। ফিরে দেখি ডরতে এসেছেন। সুখবরটা ওকে জানানোর জন্য ছুটে বেরোলাম আমি আর ফারিয়া। এরপর নিয়মিত প্র্যাকটিস করতে গেছি আমরা। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ওই দুর্ঘটনার পর আয়নের স্বভাব ভালো হয়ে গেছিল। মিড লেগে যতদিন ছিলাম শান্তিতে ছিলাম আমরা। মুসার কথা শেষ হওয়ার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতা ভাঙল সেই। ঈশার মুখের দিকে তাকিয়ে বলল, "এখন বলো, ভূত আছে কিনা?" কাশি দিয়ে গলা পরিষ্কার করে কিশোর বলল, "আমি এখনো বলল নেই।" তাহলে সব ঘটনা ঘটলো কি করে? কোনো না কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে। কি ব্যাখ্যা? আর নিচে যে লতাগুলো জড়িয়ে ধরেছে আমাদের, এ তো আর মিথ্যা নয়। ওটা মনের ভুল হতে পারে। দুঃস্বপ্ন দেখে জেগে ওঠার পর মগজ এমনিতেই গোলমাল হয়ে গেছিল তোমার। পানিতে নেমে ফারিয়াকে ডুবে যেতে দেখে প্রচন্ড আড়ষ্ট হয়ে গেছিল তোমার শরীর। টানা ঠিক হয়েছে যে বলছো, এটা তোমার কল্পনা। রেগে গেল মুসা। তোমার এসব যুক্তি আমি কিছুতে মানতাম না। বাকি সব না হয় বাদই দিলাম, কিন্তু আঁখুকে যে দেখেছি আমরা সেটার কি হলো? আমি আর ফারিয়া একসঙ্গে কথা বলেছি ওর সঙ্গে। সেদিন তো আর দুঃস্বপ্ন দেখে উঠে যায়নি। মাথা খারাপ ছিল না। দুজনের চোখের ভুল তুলতে চাও? জবাব দিতে পারল না কিশোর। কয়েক মুহূর্ত জানালার দিকে তাকিয়ে নিচে ছোট্ট ঘুমানো চিমটি কাটলো এবার। রবারি থেকে ফিরে বলল, "হ্যাঁ বলো, তোমার গল্পটা শুনি এবার।" শুরু করতে যাচ্ছিল রবিন। এ সময় ঘরে ঢুকলেন মোছার মা। বললেন, "খাবার রেডি।" গল্প শুনতে শুনতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই আমাদের। উঠে দাঁড়ালো কিশোর। চলো আগে খেয়ে আসি, তখন শোনা যাবে। শেষ হলো